আমি ভাবতে পারছি না আমি কি কোনো ভুল করছি। নাতাশার কথা বিশ্বাস করে আমি কি কোনো ভুল পথে পা বাড়াচ্ছি? না 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 না, আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। সেদিন নেশার ঘরে বাবা মাকে অপমান করাটা বোধহয় আমার ঠিক হয়নি। আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। এত ভাববার কি আছে? আমি তো আছি, যা ভাববার আমাকে ভাবতে দাও সোনা। এ কি নাতাশা তুমি? তোমার ক্ষতি হোক আমি কি চাই? আমি চাই তুমি অনেক বড় হও। তাই তো বাপিকে বলে তোমার ব্যবসা করিয়ে দিলাম। বাপি তোমায় কত ভালোবাসে বলো তো। তোমার বাবার ভালোবাসা নিতে গিয়ে আমার বাবার ভালোবাসাতে যে ঘাটতি হচ্ছে নাতাশা। অমর অমর অমর, এই যে বাবা অমর, অরণ্য এখনো বাড়ি ফেরেনি। ওই না তো। কে গো, তুমি আবার বিছানা ছেড়ে উঠে এলে কেন? বিছানায় থাকতে ইচ্ছে করছে না সাবিত্রী। ছেলেটার কথা চিন্তা করলে মনটা বড় অস্থির হয়ে ওঠে। ও তুমি কোনো চিন্তা করো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই যে বলি দরজা একবারে উঠে উঠছে। আমার কথা বলছো কেন বৌমা? তোমার যে ভয় ছিল অরণ্যের চিকিৎসায়, তোমার শ্বশুর প্রায় সুস্থ হয়ে উঠেছে। করোনার ভয় তো আর নেই। থাক থাক, আর সোহাগের কথা বলতে হবে না। এই শোনো, বাপি ফোন করেছিল, বাপি এখানে আসছে। তাই এই বুড়া বুড়িটাকে ভেতরে যেতে বলো, তা না হলে বাপি রাগ করবে। বাহ বৌমা বাহ, তোমার বাবা আসবে বলে অমরের বাবাকে ভেতরে যেতে বলছো, আর অমরও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে শ্বশুরের জন্য না দই মিষ্টির ভাগ। যদি এই বুড়ো ভামটাকে দিতে হয় তাহলে তো পয়সা অনেক বেশি খরচ হয়ে যাবে, তাই না অমর? না মানে? বৌমা সত্যি তুমি অনন্যা, তাই তো এত সহজে ওটাকে তুমি ভেড়া বানিয়ে ফেলেছো। আপনার কথা শোনার মতো সময় আমার নেই। শুনতে হবে তবু সময় না থাকলে আমার কথা তোকে শুনতে হবে। বাপি! আমি একটা ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, ভয়ঙ্কর দুঃসংবাদ। সে কথাটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কি সেই দুঃসংবাদ? আরে লজ্জা লজ্জা, কথাটা উচ্চারণ করতে আমার লজ্জা হচ্ছে। আপনার কোনো কথাই যে আমরা বুঝতে পারছি না। আমিও কি ভাবতে পেরেছিলাম, পারিনি তো, কিন্তু কথাটা শোনার পরে লজ্জায় ঘেন্নে আমার মাথাটা হেড হয়ে যাচ্ছে। তোমার কথাটা আমি কিছুই বুঝতে পারছি না। আরে দূর ছাই, আমিও কি কোনোদিন স্বপ্নে ভাবতে পেরেছিলাম যে এমন একটা যাচ্ছাতাই দুর্ঘটনা ঘটবে, আর সেই দুর্ঘটনাটা ঘটাবে অরণ্য। কেন, কি করেছে আমার ছেলে অরণ্য? বলুন বলুন দাদা, আমার ছেলে অরণ্য এমন কি যাচ্ছে তাই ঘটনা ঘটিয়েছে? আচ্ছা বলো তো আদর্শ, প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টার সময় অরণ্য কোথায় যায়? দাদা তো ডাক্তারি করছে, তাই কোথাও হয়তো চেম্বার করছে। না, কোনো চেম্বার নয়, কোনো ডাক্তারি নয়। প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টার সময় অরণ্য যায় ওই গণিকালয়ে। কে কে বলেছে সব কথা? আমি বলেছি। তুমি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তার মানে তুইও গণিকালয়ে যাস? না রে বোন না, আসলে আমার বন্ধু ওই সামনের দোকানটা ছিল গণিকালয়ের পাশে, তারা বিশেষ কাজ ওখানে গিয়েছিলাম, আর গিয়ে দেখি অরণ্য ঠিক সন্ধ্যে 7টার সময় এদিক ওদিক তাকিয়ে টুক করে গণিকালয়ে ঢুকে গেল। হলো প্রথমে তো বিশ্বাস করতে পারিনি, তারপর থেকে দেখি প্রত্যেক রবিবার। চুপ করো চুপ করো, মিথ্যে কেস দিয়ে ছেলেটাকে জেল খাটিয়েছো, আজ আবার মিথ্যে করে নতুন নাটক সাজিয়েছো। আরে বাবা, বিশ্বাস নয় তাহলে সবাই মিলে চলো ওই গণিকালয়ে। চুপ করো তোমরা, চুপ করো। এসব কথা শুনতে আমার ইচ্ছে করছে না। পৃথিবীর পরিবেশ যখন দূষিত হবে তখন তার ফলক তো মানুষের মনে পড়বেই মা। বাতাসে বারুদের গন্ধ, মাটিতে মানুষের তাজা রক্ত, আকাশে ধ্বনিত হচ্ছে শতরূপার মতো সহস্র রমণীর আত্মচিৎকার। এই পরিবেশ দূষণ মুক্ত হবে কবে 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 কবে? তুই মাগো, ছোট বৌমার বাবা দাদা তোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। অভিযোগ? মাগো, অভিযোগ তো আনবেই মা, অভিযোগ তো আনবেই, কারণ যত তাড়াতাড়ি সম্ভব যুব সমাজকে যে পঙ্গু করে দিতে হবে। আমাকে ক্ষতি না করলে, আমাকে শেষ না করলে এদের যে বড় ক্ষতি হয়ে যাবে। বাজে বকিস না, বাজে বকিস তোর না। আসল চরিত্র আমাদের জানা হয়ে গেছে। আসল চরিত্র আসল চরিত্রটা কি জানো না কাপুরুষ? নাতাশা। ওকে চোখ না রাঙিয়ে তুই আমার প্রশ্নের উত্তর দে। কি প্রতি রবিবার সন্ধ্যে 7টার সময় তুই কোথায় যাস? বাবা? কি হলো, চুপ করে আছিস কেন? বল, প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টার সময় তুই কোথায় যাস? উত্তর দে, কোথায় যাস তুই? বল বল, তুই কোথায় যাস? গণিকালয়ে। অরণ্য! অরণ্য! মা, গালে চট তো মারলে, একবারও তো জিজ্ঞাসা করলে না, একবারও তো জানতে চাইলে না ওই গণিকালয়ে আমি কেন যাই, কি জন্যে যাই? দরকার নেই, দরকার নেই জিজ্ঞেস করার। তুই আমাদের সব বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা তুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিস। না বাবা,
না বাবা না, তোমাদের বিশ্বাস আশা আকাঙ্ক্ষা আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিইনি বাবা, বরং বরং ওই ধুলো ছেকে ছেকে খুঁজে আনার চেষ্টা করছি শুধুমাত্র তোমাদের জন্য একটা আসল হিরে। আমাদের আশা আকাঙ্ক্ষা কল্পনা স্বর্গ সব ভেঙে কান কান করে দিয়েছি। অবসান হয়ে গেল আমার মানসিক যন্ত্রণা। পাকে নেমে সারা গায়ে পাক মেখেছিস চরিত্রহীন। না বাবা, আমি পাকে নেমে সারা গায়ে পাক মাখিনি বাবা, পাক মাখিনি, বড় ভাই পাক থেকে খুঁজে আনার চেষ্টা করছি শুধুমাত্র তোমাদের জন্য একটা ফুটন্ত পদ্ম ফুল। বাবা ও এতক্ষণে বুঝলাম শতরূপা কিডন্যাপ হয়নি, সে দুঃখে অভিমানে চলে গেছে, কারণ সে বুঝতে পেরে গেছে অরণ্য মুখার্জি একটা চরিত্রহীন। না, মা ওরা ভুল বলছে, মিথ্যে বলছে, ভুল ভুল তোমাদের ভুল হচ্ছে ভাই, ভুল। আর সেই ভুলটা একটা ফুল হয়ে সবার চোখের সামনে ফুটে উঠেছে। সত্যি তোর সামনে দাঁড়াতো আমার ঘৃণা হচ্ছে। শুনলে শুধু ঘৃণাই নয়, তীব্র রাগও হবে। কি সেই কথা? আমি নিজের মুখে সে কথা বলতে পারবো না। আমি বলছি, যদিও বলতে লজ্জা হচ্ছে তবু বলছি, আমার মন নাতাশা এই বাড়িতে আসার পর থেকে লক্ষ্য করেছে, সে যখন রাত্রে বেচারা একা শুতে যায় তখন এই স্কাউন্ডারটা। এই জানোয়ার কি বললি তুই? এই এত বড় স্পর্ধা তোর, বিলেত ফেরত ডাক্তার হয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে। এই সেদিন তুই আমার গলা হাত তুলেছিলিস, তাই তোর কাজ। অপরাধ ধরা পড়ে যাওয়ার পরেও তুই সাধু সাজার চেষ্টা করছিস। বাবা, আমি তোমার মনের আকাশে ফুটে থাকা ধ্রুব তারার মতো একটা পবিত্র নক্ষত্র। তুমিই তো বলেছিলে অরণ্য তুই গঙ্গা জলের মতো পবিত্র, তাহলে সেই গঙ্গা জলের মতো পবিত্র নক্ষত্রকেও কি তুমি সন্দেহ করছো বাবা? সন্দেহের বিষ্ঠা তুই নিজেই রোপণ করেছিস। তাহলে অঙ্কুর উদ্গমের আগেই কেন ভাবছো যে সেটা কাঁটা গাছের বীজ? কারণ আমি জানি সেই বিষটা বিষাক্ত। না বাবা, না বাবা, না, বীজটা বিষাক্ত নয় বাবা, বীজটা বিষাক্ত নয়, বরং বরং তোমাদের এই পরিবেশের আবহাওয়াটা আজ বিষাক্ত হয়ে গেছে। আর সেই আবহাওয়াটাকে বিষাক্ত করেছিস তুই তুই। অপেক্ষা করো, অপেক্ষা করো মা, অপেক্ষা করো মা গো। ও মা, আগে বসন্ত আসতে দাও মা, তারপর দেখবে বসন্তের হাওয়া আর কোকিলের কুহু ডাকে আস্তে আস্তে ঠিক অঙ্কুরিত হবে একটা সোনালি ধানের শীষ। মা গো, বিষ খেয়েছিস, বিষ। বৌদিকে না পাওয়ার যন্ত্রণায় তুই বিষ খেয়েছিস। তাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তুই বৌমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। কি বললে বাবা? তুমি কি আমাকে সমুদ্র মন্থনের বিষ পান করে নীলকণ্ঠ হতে বলছো? এমনি বন্ধ করে আমার আদেশ তুই পালন কর। বাবা, এক পুকুর জলে যেমন শুধুমাত্র এক ছিপি বিষ ঢেলে দিলেই সেই পুকুরে জলে থাকা সমস্ত মাছগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে যায়, ঠিক তেমনি এই বিষাক্ত পরিবেশের শুধুমাত্র এক চিপি বিষ জল পান করে আজ খাবি খেতে খেতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার বাবার শেষ অনুরোধ আদেশ পালন করতে আজ অরণ্য মুখার্জি নিরুপায় হয়ে বলছে, বৌমা, ও বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি হারবো না মা, হারবো না। চারিদিক থেকে সন্দেহ তীর নিক্ষেপ করলেও জীবন যুদ্ধে আমি হারবো না মা, হারবো না। পাকে যখন নেমেছি তখন দেখে নিও মা, দেখে নিও, একদিন না একদিন তোমাদের জন্য আমি ঠিক ঠিক তুলে নিয়ে আসবো মা একটা ফুটন্ত পদ্ম ফুল। মা গো, ও মা, সেদিন আমি সবার সামনে প্রমাণ করে দেবো মা, এই অরণ্য মুখার্জি সবার সামনে প্রমাণ করে দেবে তোমাদের অবধ সন্তান অরণ্য মুখার্জি অরণ্য চরিত্রহীন নই মা, অরণ্য চরিত্রহীন নই মা, চরিত্রহীন নই।
চূড়ায় লাগলে আগুন হয় রে চমৎকার, জলের ছেটায় নেভে না রে পিরিতের অঙ্গার। আমার আতা গাছে রে হায় হায়, আমার আতা গাছে রে তোতা পাখি বাসা বেঁধেছে। আমার আতা গাছে রে তোতা পাখি বাসা বেঁধেছে। ছোলা মটর দিলে তোতা চায় না সে ভাতে, চিকেন মটর টোকরা চায় লাল চটেতে। ছোলা মটর দিলে তোতা চায় না সে ভাতে, চিকেন মটর টোকরা চায় লাল চটেতে। রাতে রাতে রঙ করে আমার জ্বালাচ্ছে, রাতে রাতে রঙ করে আমার জ্বালাচ্ছে। আমার আতা গাছে রে বাবুরা, আমার আতা গাছে রে তোতা পাখি বাসা বেঁধেছে। আমার আতা গাছে রে তোতা পাখি বাসা বেঁধেছে। আমার আতা গাছে রে তোতা পাখি বাসা বেঁধেছে। জয় রাধা রানী জয়, জয় রাধা রানী জয়, জয় রাধা রানী। তোমার আতা গাছে আমার তোতা পাখি বাসা বেঁধে। আব্বা সালা খেলার আগেই পড়ে যাচ্ছে। কে 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 তুমি? কেষ্ট, আ? কেষ্ট গো। তোমার বাসি কোথায় কালা চাল? আমার কালা চাঁদ না বলে সাদা চাঁদ বলতে পারো না কেন? আমি কি দেখতে কালো যে ওই কালা চাঁদ বলবে? সন্ধ্যাবেলা গলাবর্তী মদ গিলে এসে এই উত্তরার যৌবনে আগুন নেবাতে পারবে তো সাদা চাল? গিলে খেতে না পারি, জিভ দিয়ে চেটে নেবো। শালা টাকা না দিয়ে রাধারানীকে চাটতে এসেছিস কেষ্ট। আবার বলে কেষ্ট। ওই শালা হেরে বন্ধু শালা টাকা ছাড়, তাহলে শালাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। খুদ পরোয়ানি, শালা কোথাকার? খুদ পরোয়ানি। আমি কেষ্ট, যা বলি স্পষ্ট। তোমার দোকান খুলে আরে মারলো আমি দিয়ে দেবো। এই যে বুড়ো বুড়ো হ্যাঁ? আব্বা সালা ধারে মাল বেচি না রে, ধারে মাল বেচি না। কেন সব দোকানদার তো ধারে মারলে তুমি দেবে না কেন? শোনো, সব ব্যবসায় ভেজাল থাকলেও এই উত্তরের যৌবনে কোনো ভেজাল নেই রে কালা চাল। আবার বলে কালা চাঁদ। আরে থুড়ি 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 থুড়ি, তুমি তো সাদা চাঁদ গো সাদা চাঁদ। এ করোনার জন্য সরকার কত কিছুতে ছাড় দিয়েছে। আমার দেহ ব্যবসায় কিছু ছাড় দেয়নি। করোনা ছাড় খেতে এসেছে, করোনা ছাড়। তা কি ছাড় চাও তুমি সোনা? এই যা হয়ে গেল। হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। আরে খেল খতম, পয়সা হজম। এই, ফট পুরো। সত্যি উত্তরা তোর জবাব নেই রে। দূর দূর দূর, কিচ্ছু ভালো লাগছে না। এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন প্রতিদিন এক একটা নতুন নতুন খদ্দের এসে তারা মনের মতো করে আমাকে ভোগ করে যাচ্ছে, কিন্তু কিন্তু আমার মনটা তো গণিকা নয়। তাহলে কেন কেন আমাকে সাজতে হচ্ছে গণিকা? অরণ্য, অরণ্য, অরণ্য তুমি কোথায়? অরণ্য তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও না। দেখো ওরা আমাকে মেরে ফেলবে, বিশ্বাস করো অরণ্য, আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে। এ কি ভাবছি, অরণ্য এখানে আসবে কি করে? এটা তো গণিকালয়। না না, আমি আর মুখ বুঝে অত্যাচার সহ্য করবো না। প্রতিশোধ দেবো, প্রতিশোধ। যেই আমার সামনে আসবে তাকে আমি ছবল মারবো, দরকার পড়ে তার শরীরের সমস্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে দেবো। তা থেকে কামান্ত পুরুষের দল আর কোনো অসহায় মেয়ের ইজ্জত নষ্ট করতে পারবে না। প্রয়োজনে প্রয়োজনে আমি হত্যা করবো, হত্যা। হত্যা ছাড়া কোনো পথ নেই। এই জগৎ হত্যা ছাড়া জানো নাকি প্রত্যেক পালক পথে লক্ষ কোটি প্রাণী চির আগে বন্দিত তার খেলা। হত্যা খোঁজে এই ধরনের ক্ষণিক প্রতিপাদে জননী দলিত শতকোটি কীট নয়, রক্তে রক্ত করে অবিশ্রাম বৃদ্ধ মাতার বিশ্বপথে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গে নির্কীটের গহ্বরে, অগত সাগর জলে নির্মল আকাশে। হত্যা জীবিকার চলে, হত্যা খেলার চলে, হত্যা অকারণে চলছে নিখিল বিশ্বে। হত্যার দলে প্রান্তরের উদ্দেশ্বাসে ব্যগ্র আত্মনাদে এই নিকষম মুহূর্ত দাঁড়াতে দাঁড়িয়ে পারে মহাজালী কারণ স্বরূপিণী রয়েছে, তারাই আছে তৃণতিশীল জিহ্বা মিলে বিশ্বের চৌদিকে পেয়েছিল রক্ত ধারা থেকে বইতেছে নিষ্পিষিত ব্যাখ্যা হতে।
রসের মতো, রসের মতো, রসের মতো। পারলাম না আজ আমি ছদ্মবেশে গ্রামে গেছিলাম বাবার খোঁজে, কিন্তু গ্রামের লোকের মুখে শুনলাম বাবাকে নাকি ভাস্করদা তার কোয়ার্টারে নিয়ে গেছে। আর এও শুনলাম ভাস্করদা নাকি পুলিশের চাকরি পেয়েছে। সঙ্গে সঙ্গে মনটা আনন্দে নেচে উঠলো, মনে হলো ছুটে যাই ভাস্করদার কাছে, তাকে গিয়ে বলি ভাস্করদা আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। কিন্তু না, আমার বিবেক, আমার মনুষ্যত্ব আমাকে ধিক্কার দিয়ে বললো সাবধান বনলতা, তুই একটা গণিকা। কিন্তু কেন আমি গণিকা? কে সাজিয়েছে আমাকে গণিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে খুঁজে বার করতে হবে আমাদের মায়ের কোন সেই শয়তান জগাগুন্ডাকে। কে সেই জগাগুন্ডা যে আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছে, আমার ছোট বোন রূপকো থেকে কেড়ে নিয়েছে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ আর আজ আমার পাশে নেই। আজ আমি একা, বড় একা, বড় একা। ভাস্করদা, এখনো কি তোমার ভুল ভাঙবে না? এখনো কি তুমি আমাকে উদ্ধার করার জন্য উঠে আসবে না? তোমার হাতে তো অনেক ক্ষমতা, আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। আমি তোমার সঙ্গে থাকতে চাই ভাস্করদা, তোমার সঙ্গে থাকতে চাই। আমার মনটা ভীষণ আনন্দে নেচে উঠছে ঠিক তোমার সঙ্গে থাকার আশায়। আমার মনে হচ্ছে ও পলাশ ও শিমুল, কেন আমার মন রাঙালে, জানি না জানি না আমার ঘুম কেন ভাঙা। ও পলাশ ও শিমুল, আমার মন কেন রাঙালে, জানি না জানি না কেন আমার ঘুম ভাঙা। যার কত যে দিন গুনেছি, আজ তার বদখানি শুনেছি। যার কত যে দিন গুনেছি, আজ তার বদখানি শুনেছি। ও বাতাস, আজ বাঁশি তবু বাজালে, আমার মন কেন রাঙালে। ও পলাশ ও শিমুল, আমার মন কেন রাঙালে, জানি না জানি না কেন না না, আমার আজ যাওয়া হবে না। নয়না শরীর খারাপ, ব্যবসা করবে না, খদ্দের পাঠাতে বারণ করেছে। না 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 না, দয়া করে যেতে দিন, নয়নার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন, যেতে দিন না। এ তো সেই বাবুটার কণ্ঠস্বর, যেই বাবুটা প্রতি রবিবার সন্ধ্যে 7টার সময় গণিকালয়ে আসে ওর বউকে খুঁজতে। আচ্ছা, ওকে সত্যি ওর বউকে খুঁজতে আসে নাকি আমাকে দেখতে আসে? না না, আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? ছাড়ুন বলছি, ছাড়ুন, আমাকে যেতে দিন, যেতে দিন না, ছাড়ুন, ছাড়ুন বলছি। কিন্তু ওকে ভেতরে আসতে দে তো। বারবার নিষেধ করে সত্ত্বেও কেন আসে এখানে ও? এসে গেছি নয়না। দেখো না, দারোয়ান আমাকে বাধা দিয়েছিল, সব বাধাকে উপেক্ষা করে আমি ঠিক তোমার কাছে এসে গেছি। কেন এসেছো? কেন এসেছো? বারবার নিষেধ করে সত্ত্বেও প্রতি রবিবার সন্ধ্যে 7টার সময় কেন তুমি এই গণিকালয়ে আসো? আমার মনের মানুষকে খুঁজতে। এ কি, তোমার কপাল ফেটে রক্ত পড়ছে যে? কপাল এ মা, কই? মাথাটা না, ফেটে গেছে কিছু- মনে হচ্ছে না? না না, কিছু না, ভাববে না। আসলে কি জানো, আমি বাইক চালিয়ে আসছিলাম তো, অন্য মানুষকে বাইক চালাচ্ছিলাম, কে যেন পেছন থেকে ধাক্কা মেরে দিল, তাই হয়তো। তবু তুমি এখানে আসা বন্ধ করবে না, তাই তো? না, এসে যে পারি না গো মিস নয়না। কোনোদিন তোমাকে আমি স্পর্শ করিনি, আজকে একবার ছোবো? যার চলে যার ভয় যদি না থাকে নিশ্চয়ই শুতে পারো, কিন্তু সত্যি সত্যি আমার কপালটা অনেকটা ফেটে গেছে, গা হাতে ব্যথা। আমাকে জ্বর আসছে নাকি? নয় না, না না, আমার শতরূপাও ঠিক তোমার মতো আমার সেবা করতো জানো। শতরূপা বুঝি তোমায় খুব ভালোবাসি? হ্যাঁ, ঠিক তোমার মতো। ভাগল, আমি তো একটা গণিকা, গণিকার আবার ভালোবাসা। না 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 না, তুমি গণিকা নও। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কে? আমি তুমি কি আমার হারিয়ে যাওয়া শতরূপা? না। চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বলো না। তাহলে কেন তোমাকে দেখার পর আমি ভুলে যাই শতরূপার কথা? বারবার শুধু মনে হয় তুমি আমার শতরূপা। এই শতরূপা দেখো না, আমার গা হাতে প্রচন্ড যন্ত্রণা। এসো না, এসো শতরূপা, এই শতরূপা, মাথাটা অসহ্য যন্ত্রণা, এসো না, এই শতরূপা, শতরূপা। এ কি, বাবুটা
বাবুটা এখানে পড়ে অজ্ঞান হয়ে গেল নাকি? দেখি তো। না না না, এটা পাপ, এটা অন্যায়। এইরকম একটা ভালো মানুষের যে সর্বনাশ করেছে, ভগবান তাদের কোনো দিনও ক্ষমা করবে না। ওর কথা যদি সত্যি হয় তাহলে ওই মেয়েটাই ওর বউ শতরূপা। যাই, তাকে একবার ডেকে নিয়ে আসি। শতরূপা, এই শতরূপা, তুমি কোথায়? এই তো আমি এসেছি, দেখো। উঠে বসো। কই, আমি তোমায় দেখতে পাচ্ছি না। আমি- এই শতরূপা। আমি তোমার শতরূপা, দেখো। সত্যি করে বলো তো তুমি কে? বিশ্বাস করো, সত্যি বলছি, আমি তোমার শতরূপা। না, তুমি শতরূপা নও, তুমি তো মিস নয় না। না, ও নয়না নয়, ওর নাম শতরূপা। তাহলে তুমি কে? আমি নয়না। আর এই মেয়েটা কে? ও তোমার হারিয়ে যাওয়া বউ শতরূপা। পাশের বাড়ি 3তলার ফ্ল্যাটে থাকতো। ওর বর্তমান নাম উত্তরা। উত্তরা? তাই বলছি বাবু, তোমার বউকে তো তোমার হাতে ফিরিয়ে দিলাম, আমার কাজ শেষ, এবার আমি আসি। না 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 না, চলে যাও না। এই শতরূপা, বিশ্বাস করে চলে যাচ্ছ কেন বলো? আমি তো তোমাকে জীবনে কোনোদিন ঠকাইনি, তাহলে কেন আমাকে ঠকাচ্ছ বলো? হ্যাঁ, আমি তোমাকে ঠকাচ্ছি? হ্যাঁ, ঠকাচ্ছ। পাগল হয়েছো? এতদিন পর তুমি এই বুঝলে? বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ওকেই জিজ্ঞেস করে দেখো না। এই মেয়েটা, সত্যি করে বলো তো তুমি কে? বিশ্বাস করো, সত্যি আমি তোমার শতরূপা। একদম মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলো তুমি কে? আব্বাস সালা, কখন থেকে বলছি আমি শতরূপা, বিশ্বাস হচ্ছে না? আরে গণিকারা কখনো মিথ্যে কথা বলে না অরণ্য। তাই তো আজও গণিকালয়ের মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না। দুর্গা প্রতিমার মতোই তো ছিল আমার শতরূপা। সিঁথিতে লাল টকটকে সিঁদুরের টিপ, পায়ে আলতা, মাথায় ঘুমটা দিয়ে সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতো। তারপর লক্ষ্মীর পাঁচালি পাঠ করতো। তারপর লজ্জাবতী লতা হয়ে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করতো। অথচ তুমি আজ লজ্জাবতী লতা হয়ে তো থাকতে চেয়েছিলাম, শতরূপা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লজ্জাবতীর লজ্জাই চুরি হয়ে গেছে। তাই তো অরণ্য, আজ আমি আধার রাতের রঙ্গিলা। শতরূপা, এই নিষ্ঠুর সমাজ ওকে আধার রাতে রঙ্গিলা তৈরি করলেও এই 6টা মাস ওর কাছে থেকে আমি দেখেছি কত প্রলোভন, কত নোংরা হাতছানিকে উপেক্ষা করে নীরবে নিভৃতে ও শুধু চোখের জল ফেলেছে। ওর চোখের জলের প্রতিটা বিন্দু শুধু তোমার কথাই বলেছে গো বাবু। কিন্তু আমি তো শতরূপারে পোশাক চাই না। তোমার চাওয়ার উপরে নির্ভর করে তো সমাজ চলে না। সমাজ চলে কতগুলো সাত্তার দেশি অমানুষ বেঈমান পুরুষদের চাওয়ার উপরে নির্ভর করে। এই সমাজের আমি একজন, সেই চাওয়া থেকে আমি বঞ্চিত হইনি অরণ্য। দেখো, শয়তানদের কামনার আগুনে না আমার রূপটা পুরো তামাটে হয়ে গেছে। দেখো, এই রূপের কোনো মূল্য নেই অরণ্য, বিশ্বাস করো, এই রূপের কোনো মূল্যই নেই। এই সমাজ তোমার রূপের মূল্য দেবে কিনা জানি না শতরূপা, তবে আমার কাছে সারা জীবন তুমি অমূল্য সম্পদ হয়ে বেঁচে থেকে শতরূপা। এসো, আচ্ছা এসো, এসো। অরণ্য, শতরূপা, এদেরও ভালোবাসা, নবনীলেরও ভালোবাসা, কত তফাৎ। কতদিন পর দুটো হৃদয় একত্রিত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। হায় রে, এই সমাজে কত রকমের মানুষ বাস করে। না না, ওদের এই মিলনের সন্ধিক্ষণে আমার এখানে থাকা ঠিক না, আমি এখান থেকে চলে যাই। এই শতরূপা, জানো তো আমি স্বপ্ন ভাবিনি যে এত তাড়াতাড়ি তোমাকে ঠিক খুঁজে পেয়ে যাবো। তাই বুঝি? হ্যাঁ গো, তবে তোমাকে পেয়েছি শুধুমাত্র এই নয়না মেয়েটার জন্য। হ্যাঁ গো, নয়না মেয়েটা ভীষণ ভালো, জানো তো। আজকে এখানে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে কপালটা ফেটে গেছিল, দেখো না, দেখো এই রুমালটা দিয়ে নয়না আমার কপালটা বেঁধে আমার সেবা করলো, আমাকে সুস্থ করলো। তাই তো প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টার সময় আমি এই গণিকালয়ে আসি। আর নয়না মেয়েটা না ভীষণ ভালো, জানো তো, আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, ভীষণ। ভুল, আমার সবটাই ভুল শতরূপা, সবটাই ভুল। কি বলছো তুমি? এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত ধারণা পাল্টে গেল। শতরূপা, এই সমাজের আর 5টা পুরুষের সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই। শতরূপা, কি বলছো? আমাকে না পাওয়ার চাহিদা তুমি মিটিয়েছো মিস নয়নার সঙ্গে। এই শতরূপা, চুপ 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 চুপ, ওই মুখ দিয়ে তুমি আমার নাম ধরে ডাকবে না। কি বললে তুমি? এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এক বাবুর মোবাইলে আমি গোপনে তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তখন আমি ভাবিনি মিস্টার অরণ্য মুখার্জি তুমি এতটা চরিত্রহীন। না শতরূপা, আমি বলছি তোমার ভুল হচ্ছে, বিশ্বাস করো, ভুল। হ্যাঁ, ভুল হচ্ছে। সেদিন বাবুর মোবাইলের ফোনটা পাহাড় শুধুমাত্র তোমার খোঁজ করার জন্য ছুটে এসেছিলাম এই গণিকালয়ে। আর এই গণিকালয়ে এসে ওই নয়নার সঙ্গে হয়েছিল আমার পরিচয়। হ্যাঁ, পরিচয়। তারপর প্রেম।
সেক্স। ছি 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 ছি, এত নোংরা কথা তোমার মুখে মানায় না শতরূপা। এত সাধু ভাষা তোমার মুখে মানায় না কাপুরুষ। এই শতরূপা, এই, তুমি আমাকে কাপুরুষ বললে? তোমার সামনে দাঁড়াতে আমার ঘৃণা হচ্ছে। শত- তাই শেষবারের মতো একটা কথা বলে যাচ্ছে মিস্টার অরণ্য মুখার্জি, কি তুমি মানুষ, অরণ্য নও। শতরূপা? অরণ্যে থাকা একটা কিমিকিট। কিমিকিট, কিমিকিট। শতরূপা, স্বপ্ন আমার ভেঙে গেল বেদনার বালুচরে। স্বপ্ন আমার ভেঙে গেল বেদনার বালুচরে। জীবন থেকে সুখ হারালো, বাঁচবো কেমন করে? স্বপ্ন আমার ভেঙে গেল বেদনার বালুচরে। বন্দি পাখি হয়ে কাটেছে জীবন দুঃখে, কেউ তা বোঝে না ব্যথা। উঠল জীবন কাটায় ভরে, বাঁচবো কেমন করে অরণ্য? আমি তোমায় ছেড়ে এই পৃথিবীতে বাঁচবো কেমন করে? বিশ্বাস শতরূপা। করো, আমি তোমায় ছেড়ে এই পৃথিবীতে বাঁচবো কেমন করে? এই শতরূপা, এই কেমন করে? শতরূপা, কেমন শতরূপা দাঁড়াও, দাঁড়াও শতরূপা, শতরূপা দাঁড়াও, দাঁড়াও, চলে যাও না। শতরূপা সত্যি সত্যি আমাকে ভুল বুঝে চলে গেল? হ্যাঁ? না না, এ কি হলো? ঈশ্বর, এ কেমন খেলা? জীবন নাটকের নাট্যকার, এটা কত নম্বর দৃশ্য চলছে বলতে পারেন? মিলনের দৃশ্য আসতে কত দেরি। আচ্ছা, আমি জীবন যুদ্ধে সত্যি সত্যি হেরে গেলাম, তাই তো শতরূপাকে আমি কিছুতেই বোঝাতে পারলাম না যে নয় নাকি আমি ভালোবাসি। কে? শালা গণিকাদের আমার ভালোবাসা। যতক্ষণ দেহে যৌবনে খিদে থাকে ততক্ষণ ভালোবাসা, তারপর যৌবনে খিদে মিটে গেলেই তাড়াতাড়ি পোশাক আশাক চেঞ্জ করে এখান থেকে বেরিয়ে যাওয়া, আর সমাজে সকলকে বলে বেড়ানো গণিকাদের আমি ঘেন্না করি। শালা, এই তো তোমাদের মতো নোংরা চরিত্রের পুরুষের ধর্ম। মিস নয় না, সব পুরুষের চরিত্র কিন্তু এক নয়। তাই যদি হবে তাহলে তোমার স্ত্রীকে অপমান করে এখান থেকে বার করে দিলে কেন? আমি হ্যাঁ, খুব তো বরাবর কথা বলছিলে। ওরে বাপরে বাপ, সে আমার প্রাণের প্রিয়া, নয় না, তাকে ছেড়ে আমি বাঁচবো না। তার বিহনে খুঁজে বেড়াই মনের মানুষ, তাকে পেলে বেঁধে নিয়ে যাব। কত কথা, কত বুঝলো কি? তারপর যখন সত্যি সত্যি শুনলাম এটা একটা গণিকা, তখন এই রূপটা পাল্টে ফেললে তো? কে বলেছে? কেন? এই কথা তোমাকে কে বলেছে? তোমার স্ত্রী শতরূপা আমাকে এই কথা বলেছে। ভুল বলেছে? শতরূপা তোমাকে ভুল কথা বলেছে? ভুল? শতরূপার বলাটা ভুল হলেও আমার শোনাটা তো ভুল হয়নি। কি শুনেছো তুমি? আমি তো নিজের কানে শুনলাম। কি আমি শুনেছো? নিজের কানে শুনলাম, তুমি একটু আগে বললে নয় না আমি তোমাকে ভালোবাসি। মিস নয় না, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাবু, তোমার বউকে নিয়ে তুমি এই নরক থেকে চলে যাও। এখানে আর কোনোদিন এসো না। এই জায়গাটা ভালো নয় বাবু, এই জায়গাটা ভালো নয়। চলে যেতেই তো চেয়েছিলাম, চলে যেতেই তো চেয়েছিলাম মিস নয় না। এই নরক থেকে শতরূপাকে নিয়ে তো আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করো মিস নয় না, আমি শতরূপাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু শতরূপা আমাকে ভুল বুঝে তীব্র অপমান, লাঞ্ছনা, গঞ্জনা করে এখান থেকে চলে গেছে। মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলছি? মিথ্যেবাদী, খুব মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? এতদিন মনে করেছিলাম তুমি খুব ভালো মানুষ, মাটির মানুষ, একদম খুব সরল মানুষ, কিন্তু আজ আমার সে ভুল ভেঙে গেছে। মিস তুমি একটা নয়না। নোংরা চরিত্র, চরিত্রহীন লম্পট। যাও এখনই আমার সামনে থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন তুমি আমার চোখের সামনে আসবে না। সহজে না গেলে দারোয়ানটাকে তোমার ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিতে বাধ্য হবো। যাও, মিস নয়না। বেরিয়ে যাও তুমি এখান থেকে। কি বললে? কি বলে নয় না? ঘাট ধাক্কা দিয়ে আমাকে বের করে দেবে? আরে আমার ঘাট ধাক্কা দেওয়ার আগে আমি তোমার গালে একটা কষিয়ে থাপ্পড় মেরে দিতে পারতাম। যদি তুমি সত্যি সত্যি আমার কোনো আপনজন হতে। হ্যাঁ, নয় না, আজ যদি সত্যি তুমি আমার কোনো আপনজন হতে, তাহলে এই পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলেও তুমি অন্তত ভুল বুঝতেও নয় না। বাহ বাহ বাহ, চমৎকার নয় না। আজ
আর শতরূপাও নেই। আর নয় না, তুমি আমাকে বলবো যে অপমান করলে চলে যাব, আর কোনোদিন আসবো না। জানি না কোথায় যাব, কার কাছে যাব, আমি কে দেখাবে আমাকে, আমাকে বাঁচার ঠিকানা আর কিচ্ছু জানি না। তবে চলে যাচ্ছি নয় না, আর যাবার সময় সত্যিটা শুধু জানিয়ে যাচ্ছে, জেনে রেখো মিস নয় না। আসলে সত্যিটা হলো, প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টার সময় আমি গণিকালয়ে আসি বলে শতরূপা তোমার আর আমাকে নিয়ে একটা নোংরা সম্পর্কের ইঙ্গিত করেছে। হ্যাঁ, আমি নয় না, আর সেই নোংরা সম্পর্কের ইঙ্গিত করে শতরূপা আমাকে তীব্র অপমান করে চলে গেছে। আর আজ তুমি আমাকে অপমান করছো, তাই না? চলে যাচ্ছি, আসবো না, জীবনে কোনোদিন আসবো না। শুধু যাওয়ার সময় ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে যা, মিস নয় না, সুখে থেকো, ভালো থেকো, চলি, নমস্কার। বাবু না না না, খুঁজে পেলাম না। আজও আমি আমার মনের মানুষ বনলতাকে খুঁজে পেলাম না। লজ্জা, এটা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। একটার পর একটা মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, অথচ আমরা মাসে শেষে মাইন্ডে ঠিক নিচ্ছি, কিন্তু একটা মেয়েকে উদ্ধার করতে পারছি না। কি করে পারবে? তুমি যে নিচু তলার পুলিশ, তুমি কি করে পারবে আমার বনলতাকে উদ্ধার করতে? মেসমশাই। দেখেছো তোমাদের পুলিশের বড় কথা, দরজার সামনে স্পষ্ট লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। মেসমশাই। কারণ গেটের ভেতরে তোমাদের বড় কথা আর আইন মন্ত্রী বসে রয়্যাল স্টারে চুমু দিচ্ছে। মেসমশাই। দেশের কত মেয়ে ধর্ষিত হলো, সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। আপনি ঠিকই বলেছেন মেসমশাই, ওপরতলা কিছু নেতা মন্ত্রীদের জন্য আজ সমগ্র পুলিশ প্রশাসন মুখ থুবড়ে পড়েছে। কিন্তু না, আর তা হতে দেব না। যেভাবেই হোক বনলতাকে আমি উদ্ধার করবই, আর তা যদি না পারি তাহলে আমি চাকরি থেকে ইস্তফা দেব। পারবে পারবে তুমি আমার বনলতাকে উদ্ধার করতে। জানো ভাস্কর, আমি পাপী, মহা পাপ করেছি, তাই সবাই চলে গেল, রয়ে গেল এই বৃদ্ধ শাহজাহান। মেসমশাই, আপনি চোখের জল মোছাতে পারবো কিনা আমি জানি না, তাই পুলিশের উর্তিতে যখন পড়ে আছি, এই উর্তি ছুঁয়ে আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আগামী 7 দিন, আগামী 7 দিনের মধ্যে বনলতাকে উদ্ধার করতে পারি ভালো, তা না হলে এই উর্তিটা আর আমি কোনোদিন গায়ে তুলবো না। মহাভারতের বিশ্ব ফোন করেছে, তোমরা দেখে যাও, মহাভারত মিথ্যে নয়, মিথ্যে শুধু তোমরা। মেসমশাই। স্যার, আমার অনুমান যদি সত্যি হয় তাহলে এই হলো ওনার মেয়ে বনলতা। একে ওনার মুখ হাত বেঁধে রেখেছে কেন? স্যার, দারোয়ানকে ঘুষ দিয়ে গণিকালয়ে ঢুকে ওর মুখ বেঁধে এনেছি, কারণ ও আসতে রাজি হচ্ছিল না বলি। খুলে দাও, ওর মুখটা খুলে দাও। বেশ। মহালয়ের পূর্ণ লগ্নে মা দুর্গার আবির্ভাব হয়েছে। মা গো, সত্যি কি তুমি আমার বনলতা? এ তুমি কাকে ধরে এনেছো জয়ন্তদা? কেন, ও কি বনলতা ম্যাডাম নয়? আমি তো আপনাকে বারবার বললাম আমি বনলতা নয়, তাহলে কেন আপনি আমাকে ধরে আনলেন? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। না 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 না, আমার বনলতাকে আমি কোথাও নিয়ে যেতে হবে না, কোথাও না। মেসমশাই, মেসমশাই ভুল করছে। ভুল। ও বনলতা নয়। এই যে মেয়ে, তোমার নাম কি? আমার নাম উত্তরা। উত্তরা? ঠিকানা গণিকালয়। না না না, তোর ঠিকানা গণিকালয় রে মা, তোর ঠিকানা আমার মুখে। মা গো, এই বাবাকে ছেড়ে তুই কোথাও যাবো না। মেসমশাই। দাদা কথা বলুন, দাদা কথা বলুন। মেসমশাই অসুস্থ হয়ে পড়েছেন। দাদা, এখন একজন ডাক্তার ডাকার প্রয়োজন। হ্যালো ডাক্তার, আমি বলছি ভাস্কর চৌধুরী বলছিলাম। হ্যাঁ, ওই আমাদের মেসমশাই, মেসমশাই একটু অসুস্থ হয়ে পড়ছেন। কাইন্ডলি যদি একবার। ওকে জয়ন্তদা, যাও ডাক্তারকে নিয়ে এসো। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। আচ্ছা, আপনার মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? একটা অসহায় বৃদ্ধ মানুষকে আপনি। গণিকাতে দয়া মায়া থাকে না স্যার, আঘাতের পর আঘাত সহ্য করতে করতে দয়া মায়া প্রেম ভালোবাসা না সবটাই চলে গেছে। তাই বলে একজন কন্যাহারা পিতাকে। আমিও তো পিতৃহারা। বলুন তো, আমার দুঃখে সান্ত্বনা দিচ্ছে কে? কেন, আপনার স্বামী? আমার স্বামী একটা চরিত্রহীন, তাই তো আজ আমি গণিকা। অমানুষ, সত্যিই সে একটা অমানুষ। তা নাহলে আপনার মতো স্ত্রীকে সে পরিত্যাগ করতে পারে? যাক সেসব কথা। গণিকালয় থেকে যখন ফিরে এসেছো, আবার গণিকালয় যাবে কেন? থেকে যাও না, এ বাড়িতে তুমি থেকে যেতে পারো না? কি বলছেন আপনি? ঠিকই বলছি। তো জানি না
জানি না তাতে মেসমশাই সুস্থ হবেন কি না। পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে নিশ্চয়ই উনি সুস্থ হয়ে যাবেন। আরে ডক্টর আসুন আসুন, এই যে মেসমশাই, দেখুন একটু ভালো করে দেখুন তো। কই তেমন কিছু তো দেখছি না। আমার মনে হয় প্রচন্ড মানসিক যন্ত্রণায় উনি সেন্সলেস হয়ে পড়েছেন, তাই না? হয়তো তাই। দাঁড়ান, দাঁড়ান, দেখছি। একটু ভালো করে দেখুন। জিভের তলায় ট্যাবলেটটা দিয়ে দিয়েছি। বলছি ওই অসুস্থ লোকটা মানে ওই সুস্থ হতে কি খুব বেশি সময় লাগবে? না না, বেশি সময় লাগবে না, দেখবেন ট্যাবলেটটা দিয়ে দিয়েছি, কিন্তু উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমি আসছি স্যার। শতরূপা তুমি? শতরূপা? আমি উনি আপনার স্ত্রী শতরূপা? হ্যাঁ। না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শতরূপা? কিন্তু উনি তো আপনার জন্য পাগল। ওটা ওর অভিনয়। না না না, অভিনয় নয়। আমি যতটা জানি আপনি কিডন্যাপ হয়ে যাওয়ার পর একটা মিথ্যে কেসে ফেসে উনি 14 দিন জেল খেটেছেন ঠিকই, কিন্তু পরে তা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। আপনার জন্য উনি অশোক বাবুকে 5 লক্ষ টাকা দিয়েছেন। আপনার জন্য উনার রাতের ঘুম চলে গেছে। আপনার জন্যেই উনি থানায় ডায়েরিও পর্যন্ত করেছেন। অথচ আপনি বলছেন আমি যা বলছি ঠিক কথা বলছি। আপনি ওর আসল চরিত্রটা জানেন না। ডক্টর অরণ্য মুখার্জি, আপনি কিছু বলবেন না? কি আর বলবো বলুন? ডক্টর অরণ্য মুখার্জিকে চরিত্রহীন প্রমাণ করার জন্য ওই ভদ্র মহিলা যেভাবে উঠে পড়ে লেগেছে, তা থেকে এই মুহূর্তে আমার বলা ঠিক হবে। ভাষা যেখানে হারিয়ে যায়, আশা সেখানে পথ দেখায়। ওই দিগন্ত বিদারী কহিবারে উচ্চারী নহরিক্ত তুমি এক দুরন্ত শিকারী। বনলতা, আমার বনলতা কই? এই তো আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। কতদিন পরে তোকে দেখছি মা গো। আজ না তোর হাতে রান্না কুচো চিংড়ি দিয়ে ঠিক আছে তাই হবে। হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে। মেসমশাই বাড়ির ভেতরে যান, আপনাকে বেডে দিয়ে আমি যাব বাজারে আপনার জন্য কুচো চিংড়ি আনতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি যাবে বাজারে আর আমি যাব শোবার ঘরে, আর আমার বনলতা মা যাবে রান্নাঘরে। মানুষটা আপনাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা, তাই বোনের দাবি নিয়ে আমি তোমায় একটা কথা বলছিলাম, থেকে যাও না। এবারে যে বনলতা রূপে তুমি থেকে যেতে পারো না? কি বলছেন আপনি স্যার? না, স্যার নয়। আজ থেকে আমি তোর দাদা, আর তুই আমার ছোট বোন। দাদা? ওরে বোন, আজ যখন আমি দাদা বলে ডাকলি, নিশ্চয়ই অনুরোধ রাখবি। আরে বাবা, অনুরোধ কেন বলছো? বলো আদেশ। তাহলে আজ থেকে আমার সমস্ত কথা মেনে চলবি। আজ থেকে তোমার সমস্ত কথা মেনে চলবো। ওরে বোন, মনের সমস্ত দ্বিধা দূরে সরিয়ে অরণ্যকে তুই স্বামী হিসেবে মেনে নেব। তুমি যখন বললে আমি রাজি, একদম মেনে নেব। জাস্ট লাইক এ গুড গার্ল। আজ থেকে আপনি আমার ভগ্নিপতি, তাই এ বাড়িতে থেকে আমার বোনের রান্না খেতে হবে এবং এ বাড়িতেই ঘর জামাই হয়ে থাকতে হবে। অফিসার? নো, অফিসার নয়, ভাস্কর, অনলি ভাস্কর। এর মাঝে একটা কথাও চলবে না। বেশ। তা বোন, আমি বাজারে যাচ্ছি আমার ভগ্নিপতির জন্য পদ্মের ইলিশ, আর মেসমশাইয়ের জন্য আনতে যাচ্ছি রূপনারায়ণের টাটকা চিংড়ি। ভাস্করদা, আপনি হাসিয়ে গেলেন। পদ্মের ইলিশ আনতে যাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন অরণ্য মুখার্জির জীবনে ইলিশ আসবে কিনা? শতরূপা, এবার নিশ্চয়ই তোমার ভুলটা ভেঙেছে। না। তার মানে? দাদার কথা মতো আমি তোমার সাথে থাকবো ঠিকই, কিন্তু নকল সম্পর্ক নিয়ে। কি বলছো তুমি? একজন বৃদ্ধ মানুষকে সুস্থ করবার জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, তোমার স্ত্রী রূপে থাকার জন্য নয়। তাহলে একটু আগে যে তুমি ভাস্করদার সামনে দাঁড়িয়ে কথা দিলে। হ্যাঁ, কথা দিলাম। আমি যেমন কথা দিলাম তেমনি তোমাকেও একটা কথা রাখতে হবে। তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি এখানে থাকবো, আর তুমি যদি আমার কথা না রাখো এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। কি কথা? আমরা স্বামী স্ত্রী রূপে থাকবো ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। কি হলো? কি করবে তুমি? তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি এখানে থাকবো, বৃদ্ধ মানুষটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর তুমি যদি আমার কথা না রাখো এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব, বৃদ্ধ মানুষটা আরো অসুস্থ হয়ে পড়বে, হয়তো বা মারাও যেতে পারে।
কি করবেন? কি করবেন মিস্টার অরণ্য মুখার্জি? উত্তর দিন। মাননীয় দর্শকবৃন্দ, যদিও অনেক দর্শক কম হয়েছিল, তবুও তার মধ্যে যারা বসে আছেন অনেকে চলে গেছেন। আমাদের যাত্রাটা কি আপনাদের ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে একবার কমিটি দাদা ভাইদের জন্য যারা আছেন একটু করে হাতে তালি দিন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যে নাটকটা এতক্ষণ দেখছেন, আমি এই নাটকের নাট্যকার তরুণ কুমার। আপনাদের সামনে পরিচয়টা করলাম। যদি নাটক ভালো লাগে শেষে একবার আশীর্বাদ করবেন আমাকে। আপনারা বলুন তো, এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ ঘটে তার জন্য দায়ী কারা? পুরুষরা নাকি মহিলারা? মহিলারা। পুরুষরা বলবেন মহিলারা, মহিলারা বলবেন পুরুষরা। দেখুন, আপনারা ভাবছেন যেহেতু নাট্যকার আমি, তাহলে এই দৃশ্যে আমার এটা লেখা উচিত ছিল যে অরণ্য মুখার্জি শতরূপার গালে একটা কষিয়ে থাপ্পড় মেরে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে অরণ্য মুখার্জি চরিত্রহীন নই। কিন্তু আমি তা করলাম না। কেন করলাম না বলুন তো? দেখুন, আমরা জানি যাত্রা নাকি লোকশিক্ষার অঙ্গ। তাই যাত্রা যেহেতু লোকশিক্ষার অঙ্গ, তাই প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য যাত্রার মাধ্যমে আমি এই দৃশ্যে এই সিদ্ধান্তটাই নিয়েছি। আমি এই সমাজকে বুঝিয়ে দিতে চাইছি যে এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, তার জন্য দায়ী থাকে বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র মহিলারা। তাই এই সমাজে যে সমস্ত মহিলারা আছেন, আমি অনুরোধ করে বলবো, দয়া করে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ কারণে বিচ্ছেদ ঘটাবেন না। সম্পর্ক দৃঢ় করুন, তাতে একটা সুসন্তানের জন্ম হবে এবং দেখবেন সংসারটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। যদি ভুল বলে থাকি, দয়া করে আপনারা ভাই, বন্ধু কিংবা আত্মীয় মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার। আবার আমি বাস্তব জগৎ ছেড়ে নাটকে ফিরে যাচ্ছি। কি করবেন? কি করবেন মিস্টার অরণ্য মুখার্জি? উত্তর দিন। দেব শতরূপা ম্যাডাম, উত্তর দেব। কারণ মাকে আমি কথা দিয়েছি, মাগো তোমাদের জন্য ঠিক আমি তুলে নিয়ে আসবো একটা ফুটন্ত পদ্ম ফুল। তাই তো পদ্ম ফুল তুলে আনার জন্য আমি শতরূপা ম্যাডাম সারা জীবনের শেষ দৃশ্য পর্যন্ত আপনার সমস্ত প্রস্তাব আমি মাথা পেতে মেনে নেব। অরণ্য, কথা দিলাম শুধু তোমারই জন্যে এইভাবে কাটাবো সারাটা জীবন। শুধু নিজের সুখের কথা ভাববো না। অরণ্য, কথা দিলাম শুধু তোমারই জন্যে এইভাবে কাটাবো সারাটা জীবন। শুধু নিজের সুখের কথা ভাববো না। কথা দিলাম শুধু তোমারই জন্যে। আমি কোনো ভুল করে ফেললাম? আমি কেন মেনে নিলাম শতরূপার প্রস্তাব? তাহলে না না, আমি কিচ্ছু ভুল করছি না, কিচ্ছু না, কিচ্ছু না। একটু চোখের জল ঝরবে জানি, একটু চোখের জল ঝরবে জানি, যেদিন আমি আর থাকবো না। যেদিন আমি আর তোমার জীবনে থাকবো না, সেদিন দেখে নিও শতরূপা, তোমার ওই দু চোখে জল ঝরবে, শতরূপা জল ঝরবে। কথা দিলাম শুধু তোমারই জন্যে এইভাবে কাটাবো সারাটা জীবন। শুধু নিজের সুখের কথা ভাববো না। কথা দিলাম শুধু তোমারই জন্যে, কথা দিলাম শুধু তোমারই জন্যে, কথা দিলাম শুধু তোমারই জন্য। আবে সালা, তুই জানবি নাকি আমার বাপ জানবে? বল, এখান থেকে উত্তরাকে পালিয়ে যেতে সাহায্য করছিস কে? বল। এই বল। আমি জানি না স্যার, আমি জানি না স্যার। এই সালা জানে না বাবা, ঠিক করে বল। বলছি স্যার, সেদিন পাশের রুমে উত্তরাকে ডেকে নিয়ে গেছিল স্যার। কে ডেকে নিয়ে গেছিল? নয় না স্যার।
নয়না ওরফে বনলতা, এর জন্য তোকে কত টাকা দিয়েছিল? একটা টাকা দেয়নি। সত্যি বলছিস তো? সত্যি বলছি স্যার, মিথ্যে নয়? মিথ্যা বলছি না। আমি জানি তুই আমার সাথে মিথ্যা কথা বলতে পারিস না, কারণ তুই হলি আমার একমাত্র বিশ্বস্ত কর্মী। এত সহজে কি পারিস মিথ্যা কথা বলতে? তো জানিস ভাই, এই সহজে না কোনো মানুষকে দিয়ে আমি বিশ্বাস করতে পারি না রে ভাই, বিশ্বাস করতে পারি না। তাই তো মাঝে মাঝে ভাবি এসবের মূল নায়ক কে? খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি, তারাই যে স্বপ্ন করে নেই তো তাদের মারে। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, দিল থেকে ছিঁড়ে নেওয়া নিহত সালা আমার সাথে গাদ্দারি। আবে সালামি নামেন্দু সামন্ত নামে নে, আমার থেকে আরামের বাচ্চা এই পৃথিবীতে কেউ দেখেনি। এদিকে বলে গেল নয়না নাকি ওকে একটা টাকা দেয়নি, অথচ ওই উত্তরাকে নয়নার কাছে পাঠিয়েছিল। তাহলে আমি কি ভাববো নয়নার উত্তরা মিলে আমার বিরুদ্ধে কিছু চক্রান্ত, আমার বিরুদ্ধে ছুড়ে? তাহলে তো সালা আমার গোপন ব্যবসাটা ফাঁস। না, আমি যে নবনীল সেটাই বনলতা জানতে পারলো না। তো আমি ভাবতে পারছি না। তাহলে এসবের মূল পান্ডা কি ওই হিরল? হিরলাল আর বেঁচে নেই, মৃত্যু ঠিক আগে মুহূর্তে বলে গেল সেদিন উত্তরাকে আমার রুমে নিয়ে এসেছিলাম, সেই অপরাধে আপনি তাকে খুন করেছেন। হ্যাঁ আমি মেরেছি, আমি তুমি এই গণিকালয়ের মালিক জেজি স্যার? এই ব্যবসাটা তোমার? তুমি আমার ভালোবাসার নবনীল? হ্যাঁ আমি তোমার ভালোবাসার নবনীল। জেজি স্যার আমি জানি না, আমি চিনি না। কেন এসেছো? খুঁজতে বিশ্বাস করো, তুমি যখন কলকাতা থেকে কিডন্যাপ হয়ে যাও না, আমি তখন তোমাকে অন্য পাগলের মতো খুঁজেছি। তাই বুঝি খুঁজতে খুঁজতে একেবারে গণিকালয়ে এসে হাজির হয়েছে, তাই না? হ্যাঁ মা, দেখতে পাচ্ছ না হরে কৃষ্ণ রাধে বল মোহন, ছেলেটা কেঁদে কেঁদে চোখ দুটো একবার ফুলিয়ে ফেলেছে। আপনি কে? বাবা। বাবা? বাবা, আমি ওর বাবা। তোমাদের সবার আশীর্বাদে আমি পঞ্চায়েত প্রধান অশোক সামন্ত। আপনি এখানে এসেছেন কেন? হরে কৃষ্ণ রাধে বল মোহন, তোমাকে খুঁজতে খুঁজতে এসে গেছে শ্রী বৃন্দাবন। আমার খুঁজে? হ্যাঁ মা, তুমি বিশ্বাস করো, আমার এই ছেলেটা তোমাকে ভীষণ না মানে ভীষণ ভালোবাসে। হ্যাঁ তোমাকে ভালোবাসি বলে না বাবাকে বলেছিলাম। বিশ্বাস করো, তোমাকে না পেয়ে আজ আমি বিয়ে করিনি। করেনি, আজও বিয়ে করেনি। আর কি করে করবে বলো? জীবনের প্রথম ভালোবাসা, তাকে কি কেউ কোনোদিন ভুলতে পারে? পারিনি, আজও আমি তোমাকে বলতে পারিনি। না, ও আমার একমাত্র ছেলে নবেন্দু। নবেন্দু? হ্যাঁ নবেন্দু, না মানে ডাক নাম, আসলে আমার ভালো নাম নবনীল। মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলছো। নবনীলের ছদ্মবেশে তুমি নবেন্দু। এই গণিকালয়টা তোমারই ব্যবসা। একটার পর একটা মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে তাদের জীবনে চরম সর্বনাশ করেছো তুমি। হিরলাল জানতে পারে তাকে তুমি খুন করেছো। কেন তুমি আমার সঙ্গে এত বড় বেইমানি করলে? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন বন থেকে তুলে নিয়ে সেই লতা গাছটাকে তুমি ছিঁড়ে কুচি কুচি করে ফেললে? কেন করলে? কেন? ও মা গো, ভুল হচ্ছে মা, ভুল হচ্ছে। কোথাও না কোথাও তোমার একটা ভুল হচ্ছে। তুমি বিশ্বাস করো, আমার ছেলে এই নবেন্দু খুব ভালো ছেলে। মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। ভুল আমি করছি না, ভুল বলছেন আপনি। আপনার নবেন্দু যদি সত্যি ভালো ছেলে কেন সেদিন আমাকে বলেছিল ওর নাম নবনীল? কেন হোটেলে আমাকে একলা রেখে শাঁকা সিঁদুর কিনে আনতে যাচ্ছি বলে পালিয়ে গেল? আমার বাবার ব্রেন অপারেশন করবার জন্য কেন আমাকে 3 লাখ টাকার ভুয়ো চেক দিয়েছিল? আসলে ওই ছদ্মনামে আমাদের এই গণিকালয়ে আর কেউ নেই, ওই আসল জেজি স্যার। ভুল বলছো তুমি, না জেনে শুনে কথা বলছো। বিশ্বাস করো, আসল জেজি স্যার আমি নই, আসল জেজি স্যার হলো আমি।
এই একদম উল্টো পাল্টা কথা বলবি না, একদম উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটাকে গরম করে দিবি না। হরে কৃষ্ণ, ওদিকে দেখতে পাচ্ছিস না আমার মায়ের মাথাটা একদম গরম হয়ে আছে। ও মা, মা গো, মা, মা মাথা ঠান্ডা করো, মা মাথা ঠান্ডা। কে কে আপনি? সত্যি করে বলুন, কে আপনি? আপনাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে কেন? আমি কিছুতেই মনে করতে পারছি না। সত্যি করে বলুন, সত্যি করে বলুন, সত্যি করে বলুন, কে আপনি? সন্তান। সন্তান? হ্যাঁ মা, আমি তো তোমার সন্তান। বিশ্বাস করো মা, আমি তোমার সন্তান। সন্তানকে চিনতে কি কোনোদিন মায়ের ভুল হয় গো? মা? হয় না। তুমি তো আমার মা, আর আমি তোমার অধম সন্তান। না, আমার কথা ভুল হচ্ছে। কিছুতেই মনে করতে পারছি না কে আপনি, কে ওই লোকটা। এত চেনা চেনা লাগছে কেন? না না না, আমাকে যেমন করে হোক জানতে হবে ওই লোকটার আসল পরিচয় কি। সব কিছু জানার আগে তুই মর। এই জানোয়ার, এই আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটলে ঘটতে পারে, তাই তো হিরালাল লেবুক থেকে ছুঁইটা তুলে নিয়ে এসেছিলাম। ফেল ফেল পিস্তল ফেল। হরে কৃষ্ণ, আরে ফেলে দে, হরে কৃষ্ণ ফেলে দে, ফেলে দে। হাতল হাতল হাত তোল, হাত তোল। বাবা, নিজে বাঁচলে বাপের নাম। যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? বলি যাচ্ছ কোথায়? হলো কোমরটা বোধহয় আমার গেল। সজনের দল, যুগে যুগে কালে কালে তোদের মতো অসুরদের জন্য সমাজটা হচ্ছে কলুষিত, নারীরা হয়েছে লাঞ্ছিতা। তাই তো বনলতার মতো মেয়েরা যে হাতে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে জানে, সেই হাতে তোদের মতো অসুরদের ধ্বংস করবার জন্য অস্ত্র ধরতেও জানে। শোন জানোয়ার, এই মুহূর্তে তোদের বাপ বেটাকে আমি এই ছুরি দিয়ে খুন করে ফেলতে পারতাম, কিন্তু তা আমি করবো না। তাহলে সমাজের চোখে, আইনের চোখে আমি অপরাধী হয়ে যাবো। তাই তোমাদের সমস্ত কুকর্মের ফল একটা একটা করে প্রমাণ করে তোদের তুলে দেবো জনগণের হাতে। গণধোলাইতে হবে তোদের অপমৃত্যু, সে মৃত্যু হবে অনেক বেশি যন্ত্রণাদায়ক। আমাকে যেমন তোরা একটু একটু করে যন্ত্রণা দিয়েছিস, ঠিক তেমনি তার থেকে অনেক বেশি যন্ত্রণা পাবি তোরা তোরা। ওরে বাবা রে, এ কি হলো রে? এ তো যেন সিনেমা হয়ে গেল রে বাবা। ও যদি আমাদের সব গোপন কথা করে দেয় ফাঁস, তাহলে তো আমাদের বাপ বেটার হয়ে যাবে সারে সর্বনাশ। ও নবেন্দু, ও নবেন্দু, এখন কি হবে রে? ওরে ও কচি, ভালো কাজের মা। কি বলবো? হলো কি হলো? ঘোড়া ডিম হলো। ঘোড়ার ডিম? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। আমি সবকিছু পাশ হয়ে যাওয়ার আগে আত্মহত্যা করবো। আত্মহত্যা না রে বাবা, পাগলা, এমন কাজ করে না রে বাবা, আত্মহত্যা করিস না রে বাবা। ওই দেখ কচি, আমি যা করেছি না, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব তোর জন্য করেছি রে বাবা। হ্যাঁ, তুই সব করিস, আত্মহত্যা করিস না রে বাবা। না, আমি যে মরে যাবো রে বাবা, এমন কাজ করিস না বাবা। বাবা, ও বাবা, বাবা কথা শোনো, বাবা কথা শোনো। শালা এত কাঁদিতে চোখে জল আসে। আচ্ছা শালা, এই হরে কৃষ্ণের বাচ্চাটা হলো কি? যখন ভাবি আমি কিছুটা করে বসবো, তখন এই হরে কৃষ্ণের বাচ্চাটা বলেন, না বাবা না, তুই চলে গেলি, আমি আর বাঁচতে পারবো না। এই শালা, এই পৃথিবীতে কারো চোখের জল আমার একদম সহ্য না, বলছি সহ্য না, সহ্য না, সহ্য না, সহ্য না, সহ্য না। তাই তো শালা আমি হরে কৃষ্ণের বাচ্চাটাকে না 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 কুল 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 নবেন্দু কুল, কারণ তুমি নবেন্দু সামন্ত নমিনি, তোমার থেকে হরামি শালা বলবো না। কারণ আমার প্রথম কাজ হবে ওই হিরালালের বডিটা সরিয়ে হলো, তারপর বাবার সমস্ত সম্পত্তিটাকে ভোগ করবো, তারপর করবো আমার একমাত্র বোন নাতাশাকে বিক্রি, সব শেষে চলো ওই হরে কৃষ্ণের বাচ্চাটাকে মেরে তার সমস্ত দায় ভারটা ওই বনলতার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি সোজা চলে যাবো মায়াপুর ধামে। আর সেখানে গিয়ে কপালে তিলক কেটে মনে মনে বলবো, আমার এই হরি নাম, আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো। ডিজে ডিজে আওড়া
হেলে দুলে হেলে দুলে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম, আমার এই হরি নাম, আমার এই হরি নাম যাবে সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। বিজয়! অরণ্য মুখার্জি, তুমি আমাকে যতই প্রত্যাখ্যান করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। যেমন করে হোক তোমার ভালোবাসা আমি আদায় করবই, এটা আমার প্রতিজ্ঞা। অরণ্য! 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 আমরা আমরা ঠিক তোর কাছে পৌঁছে গেছি। আমার অরণ্য বোধ হয়। এ কি ছোট বৌমা তুমি? আকাশ থেকে বললেন যে কেন এসেছেন এখানে? আমার অরণ্যের সঙ্গে দেখা করতে। ছেলেটা সেই যে অভিমান করে চলে এলো, তারপর থেকে আর দেখা হয়নি, তাই আপনি এখানে চলে এসেছেন। বৌমা! শুনুন, অরণ্যের সঙ্গে দেখা হবে না। কেন? ওই কেনার উত্তর আমি আপনাদের দেব না। তবে আমরাও অরণ্যর সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না। তার আগে আমি আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এটা অরণ্যের কোয়ার্টার, তাই বের করে দেওয়ার অধিকার তোমার নেই। আপনি ভুল বলছেন শ্বশুর মশাই। শুনুন, অমরকে আমি ডিভোর্স দিয়েছি, এখন অরণ্যের সঙ্গে থাকি। খুব তাড়াতাড়ি অরণ্যকে রেজিস্ট্রি ম্যারেজ করতে চলেছি। কি বললে, কি বললে বৌমা? বলবো আর কি, কয়েক মাস পরে এলেই দেখতে পেতেন আমার গর্ভে অরণ্যের ঔরসজাত সন্তান। আকাশটা মাথার উপর ভেঙে পড়বে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সাবিত্রী, আমি বোধহয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছি। নয়, সবই সত্যি। ওগো ওগো এও কি সম্ভব? সম্ভব, সবই সম্ভব। কুলাঙ্গা কুলাঙ্গা আমার গর্ভে একটা কুলাঙ্গারের জন্ম হয়েছে। বিশ্বাস হচ্ছে না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। সাবিত্রী, সামনে দাঁড়িয়ে ওটা একটা কাল লাগেনি, ওর বিষাক্ত দংশনে আমার সংসারটা ছাড়খাড় হয়ে গেছে। ওর কথা তুমি বিশ্বাস করো না। সেদিন ওর কথা বিশ্বাস করে অরণ্যকে আমি ভুল বুঝেছিলাম, আজ আর সে ভুল আমি করব না। কোনটা ভুল কোনটা ঠিক আমি যে কিছুই বুঝতে পারছি না। ঠিক ভুল ভাবনা না ভেবে আগে আমাদের অরণ্য ফিরে আসুক, তারপর গ্রাম থেকে নিয়ে আসা কোখানা নাড়ু তার হাতে দিয়ে তারপর আমরা সত্য মিথ্যা যাচাই করব। যাচাই করব। আজ আমি সত্যি সত্যি যাচাই করবো পৃথিবীর বায়ুটা দূষিত নাকি নাকি আমার ভাগ্যটাই দূষিত। মস্তিষ্কের অনুভূতিগুলো না আমাকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোর অনুভূতিগুলো যে এত তাড়াতাড়ি বদলে যাবে এই আমি স্বপ্নেও ভাবিনি। অনুভূতিটা বদলে যায় না গো, বদলে যায় শুধু সময় সময় আর সময়। হে কি কে আপনারা? ছি, ছি, ছি। সেদিনের সেই ঘটনা শোনার পরেও আমি ভেবেছিলাম আমার ভুল হয়ে গেছে, সত্যি তুই সব, কিন্তু আজ বুঝলাম সত্যি সত্যি তুই একটা কুলাঙ্গার। মিস্টার ব্রুটাস, থেমে গেলেন কেন? আরো কিছু বলুন না। তোর মতো নোংরা মানুষের মুখ দর্শন করা মহাপাপ। না 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 ব্রুটাস না, আমি পাপ করিনি ব্রুটাস। তুই পাপ করেছিস, পাপ করেছে আমি। তুই মহা পাপ করেছিস। পাপ করেছে? নাতাশা তোর ভাইয়ের বউ জেনেও তাকে নিয়ে তুই সংসার করছিস। মা? এই সমাজে যার মা মাসি জ্ঞান নেই, নোংরা ফেলার ডাস্টবিনেও তার থাকার অধিকার নেই। না, মা বলে ডাকার অধিকার তুই হারিয়ে ফেলেছিস। তুই আমাদের সবার মুখ পুড়িয়েছিস। উড়ি হতভাগা, পারলি না তুই গলায় দড়ি দিয়ে মরতে। বলো না বলো না বলো না, ও কথা বলো না। আমি সহ্য করতে পারছি না, একদম না, একদম ওসব কথা বাদ দাও, তুমি আমার কাছে এসো। শুনতে পাচ্ছ সিস্টার? এরা 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 সব কি বলছে তুমি শুনতে পাচ্ছ সিস্টার? কি আর বলবো বল, অনেক কষ্ট করে দোকান থেকে গুড় কিনে নিয়ে আসে তোর জন্য এই কখানা নাড়ু তৈরি করেছিল।
কি বলবো ও মা গো নাড়ু এনেছো নাড়ু আমার নাড়ুকে তো ভীষণ ভালো লাগে মা নাও না নাও মা ও খাবি বাবা খাবি না ওই নাড়ুকে আমি দেব না, ওই নাড়ুগুলো দেব ওই নর্দমার পাশে ঘুরে বেড়ানো কুকুরগুলোকে। পারিস তো ওদের সঙ্গে যুদ্ধ করে তুই ছিনিয়ে নিস, কারণ তুই মানুষ নও, তুই হলে ওই নর্দমার পাশে ঘুরে বেড়ানো একটা কুকুর। চলে এসো সাবিত্রী, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না, চলে এসো। যন্ত্রণা অসহ্য যন্ত্রণা মা গো। না তুই আমার সন্তান নয় মা তুই আমার সন্তান নামের কলঙ্ক মা তুই মরে যা তুই মর মা ও মা তুমি সত্যি সত্যি চলে গেলে মা মা এ কি করলে মা মা হয় তুমি সন্তানকে অভিশাপ দিলে মা মা গো আর কেউ না জানলেও তুমি তো জানো মা এই অরণ্য মুখার্জি একটা গভীর চক্রান্তের শিকার। তাই বলে তুমি মদ খেয়েছো? না না তো সিস্টার, আমি তো কোনোদিন মদ খাইনি, আগে তো কোনোদিন মদ ছুতাম না, কিন্তু কিন্তু কেন খেলাম মদ? সেদিন শতরূপার কাছে তীব্র আঘাত পাওয়ার পর আমি যখন পথ হারিয়ে ফেলেছিলাম, হ্যাঁ সিস্টার বিশ্বাস করো, আমি দিশেহারা হয়ে পড়েছিলাম, কোন পথে যাব কিচ্ছু ভাবি না, আমি কিচ্ছু যেন চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেছে। তখনই তো আমার সামনে দাঁড়িয়েছিল একজন আগন্তুক বলেছিল, অরণ্য সব যন্ত্রণা উপশম করতে হলে তোমাকে হাতে তুলে নিতে হবে একটা মদের বোতল, আর এই মদই হলো সব যন্ত্রণা ভুলে থাকার একমাত্র ঔষধ। তাই তো বিশ্বাস করো সিস্টার, সেদিন থেকে অরণ্য মুখার্জি তুলে নিয়েছে হাতে মদের বোতল, গলায় ঢালছে শুধু গ্যালন গ্যালন মদ। এসো, তোমার নেশাটা একটু বেশি হয়ে গেছে। নেশা? এসো বলছি, এসো না, শুয়ে পড়বে, এসো, এসো বলছি, এসো না। একি নাতাশা, তুমি আমার কোয়ার্টার এসেছো কেন? তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ছি 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 ছি, কি বলছো? আরে তুমি নার্সিং হোমের একজন সিস্টার, আমি একজন ডক্টর, আর তাছাড়া তোমার সঙ্গে একটা সম্পর্ক আছে, তুমি আমার ভাতৃবধূ। তুমি বিশ্বাস করো, বিশ্বাস। তোমাকে পাওয়ার জন্য আমি অমরকে ডিভোর্স দিয়েছি। এই নাতাশা, যা কিছু করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। কি করেছো তুমি? আজ আর আমি পাচ্ছি না গো, ইস। আমার যৌবনের খিদে আহ, মিটিয়ে চুপ দাও করো। তোমাকে পাওয়ার জন্য। নাতাশা। আমি ওদের কাছে বলেছি আহ। আমার গর্ভে তোমার ঔরজাত সন্তান। কি বললে? তোমার গর্ভে আমার ঔরজাত সন্তান? কলঙ্কিনী! এই কলঙ্কিনী! তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আগে মালিককে বলে তোকে চাকরি থেকে বরখাস্ত করবো, তারপর চিরতরে তোকে আমি শেষ করে দেবো। যা, চলে যা, চলে যা, চলে যা আমার সামনে থেকে। আমি তোর মুখ দর্শন করবো না রে, মুখ দর্শন করবো না, কারণ এই সমাজের চোখে তুই একটা বেশ্যা। কি? আমার গায়ে হাত? ঠিক আছে, এর বদলা যদি নিতে না পারি, লিখায় আমার নাম নাতাশা। মাইন্ডেড। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না রে কলঙ্কিনী, তুই কিচ্ছু করতে পারবি না। আমার যা, চলে যা, চলে যা, কিচ্ছু করতে পারবি না। কিন্তু আমি কি করেছি? আমি মদ খেয়েছি, আর মদের নেশায় বাবা মাকে কি যেন কটু কথা বলেছে, আর নাতাশা আমার মদের নেশার দুর্বলতা সুযোগ নিয়ে মায়ের কাছে বলেছে ছি 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 ছি। না 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 না, আমি তো সমাজের মেরুদণ্ড, এই সমাজকে আমি কি শিক্ষা দেবে? হ্যাঁ, আমি একজন বিলেত করে ডক্টর, এই সমাজ আমাকে দেখে কি শিখবে? না, এই সমাজ আমাকে দেখে চিৎকার করে বলবে, অরণ্য মুখার্জি তুমি চরিত্রহীন, অরণ্য মুখার্জি তুমি মাতাল। না না না, এই মদ খাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ভুল ভুল। অরণ্য, এই যে অরণ্য, তুমি কোয়ার্টারে নেই, তাই আমি তোমার কাছে আসতে বাধ্য হলাম। আজ আবার আমার কাছে কেন এসেছো মিস নয়? আজ এই অসহায় বনলতার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাই তো একটুখানি সাহায্যের জন্য ছুটে এসেছি তোমার কাছে। বনলতাকে আমি তো তাকে চিনি না, তুমি তো মিস নয় না। না না, আমি নয় না নই, আমার নাম বনলতা। তাহলে ভাস্করদা? ভাস্করদা একদিন আমাদের অতি আপনজন ছিল। তার মানে ভাস্করদার বনলতা? দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে আমার জীবনের সবকিছু ওলট পালট হয়ে গেছে। বনলতা? যাক সে কথা, এখন বলো, শতরূপা কি তোমার কাছে এসেছে? হ্যাঁ এসেছে, তাহলে তো তুমি সুখে আছো। হ্যাঁ সুখী বনলতা, সুখী সুখী সুখী। এই পৃথিবীতে বোধহয় আমার থেকে বেশি সুখী আর কেউ নেই। তাহলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আজ এই কথা বলছো কেন? আমাকে দেখে তোমার স্ত্রী যদি অপমান করে? আমার স্ত্রী?
কে আমার স্ত্রী? কেন শতরূপা? ভুল ভুল বনলতা, ভুল। লোক চক্ষে শতরূপা আমার স্ত্রী, আমি তার স্বামী। কিন্তু কিন্তু বিশ্বাস করো, অন্তরালে আমি তার কাছে একটা আসামি। মানে? খেপা যেমন পরশ পাথরের আশা, ভাবনা চড়ায় উৎসাহে পার হয়ে যায়, ঠিক তেমনি আমিও শতরূপার ভালোবাসা পাওয়ার জন্য দুহাত বাড়িয়ে কল্পনার চড়ায় উৎসাহে পার হয়ে যায়। বিশ্বাস করো বনলতা, যতবারই ওই শতরূপার ভালোবাসা পাওয়ার জন্য দুহাত বাড়িয়ে এগিয়ে যায়, ততবারই শতরূপা করেছে আমাকে তীব্র অপমান, লাঞ্ছনা, গঞ্জনা। মানে শতরূপা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে। হ্যাঁ বনলতা, শতরূপা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, আমরা দুজন একই সংসারে স্বামী স্ত্রী রূপে থাকবো ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। এই কথা শোনার পর তুমি হাসছো যে? আমাদের দুজনের জীবনের যন্ত্রণা বোধহয় একই জায়গায়, বনলতা, আমরা বোধহয় একই পথের পথিক। তাহলে আর কেন? এসো, সব বাধা দূরে সরিয়ে আবার নতুন করে পথ চলা শুরু হোক। সে পথে যদি কোনো বাধা আসে? পারবে না সে বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে? মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মৃত্যুই যদি মুক্তির একমাত্র পথ হয়, তাহলে এই সমাজে একটা মানুষও তো বাঁচবে না। কিন্তু কি লাভ এইভাবে বেঁচে থেকে? লাভ ক্ষতির হিসাব করতে গেলে আমাদের নতুন করে পথ চলা শুরু করতে হবে। সে পথের নাম কি? সে পথের নাম শুধু বন্ধুত্ব। কি বললে বনলতা? শুধু বন্ধুত্ব? তাহলে বলো বলো বনলতা, বলো এ বন্ধুত্বের উদ্দেশ্য কি? শত্রুদের শাস্তি দেওয়ার হাতিয়ার তৈরি করা। বেশ বেশ বনলতা, বেশ। আজ তোমাকে নিয়ে শুরু হোক এই অরণ্য মুখার্জির জীবনে বেঁচে থাকার নতুন করে পথ চলা। এসো এসো বনলতা, আজই হাতে হাত রাখো মোর। এসো এসো বনলতা। আমি কি পর্দাটা টেনে দেবো? কে? হঠাৎ করে চলে এসে তোমাদের প্রেমে বিঘ্ন ঘটালাম বুঝি? শতরূপা! চুপ! ওই মুখে তুমি আমার নাম ধরে ডাকবে না। কি বললে? সেই দিন তো ভারী অস্বীকার করেছিলে, আজ প্রমাণ হয়ে গেল তো তোমাদের গোপন প্রেম আলাপের কথা। না না, তুমি ভুল বুঝছো, তুমি ভুল ভাবছো। আসলে ধরা পড়ে গিয়ে সতীর সাথে চেষ্টা করছিস না? তোর চরিত্র আমার ভালো করে জানা আছে, কারণ তুই তো একটা গণিকা। স্বামী সংসারে মাথা খেয়ে পয়সা রোজগারের জন্য বেশ্যাবৃত্তি করছিস, তাই পয়সার জন্য আমার স্বামীর মাথাটা খাচ্ছিস। এই মেয়েটা যার সঙ্গে কোনো শারীরিক সম্পর্কই নেই, তাকে স্বামী বলতে তো লজ্জা করছে না? ও, তোর নাগরূপ বুঝি তোকে এই কথাটাও শুনিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে দিয়েছি, বেশ করেছি। কারণ ওই মেয়েটা আমার মন বোঝে, ও আমার মনের মতো বন্ধু। আর তুমি আমার কাছে একটা থাক থাক, অনেক হয়েছে। ওই গণিকা তোমার মাথাটা না চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এই নোংরা মেয়েটা, আমাকে গণিকা বলার আগে তোর ভেবে দেখা উচিত যে তুই নিজেও একটা গণিকা। হ্যাঁ আমি জানি আমি নিজেও একটা গণিকা, কিন্তু আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গণিকা হয়েছি, আর তুই তো পয়সা রোজগার করবার জন্য গণিকা হয়েছিস, তাই তোর সাথে আমার অনেক তফাৎ। তফাৎ, অনেক তফাৎ। তফাৎ আছে বলেই তো তোদের স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তফাৎ আছে বলেই তো তোদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলাম, আর তুই সেই সম্পর্ক ভেঙে দিলি। স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে সেই অভিজ্ঞতা তোর আছে নাকি? না, নেই নেই ম্যাডাম। স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে সেই অভিজ্ঞতা ওই মেয়েটা নেই, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই আপনার আছে বলে আপনি আপনার স্বামীর সঙ্গে এমন নোংরা আচরণ করছেন। আর ওই মেয়েটা সেই অভিজ্ঞতা নেই বলে তো আজও প্রতি মুহূর্তে, প্রতি পলকে, প্রতিক্ষণে শুধুমাত্র খুঁজে বেড়াচ্ছ ওর মনের মানুষকে। ও, খুঁজতে খুঁজতে বুঝি তোমাকেই মনের মানুষ হিসাবে পেয়েছে। এই মুহূর্তে আমার কোয়ার্টার থেকে বেরিয়ে যাও বলছি, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। বেশ বেশ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও, চলে যাও। আমি না গেলে তো তোমাদের অনেক অনেক অসুবিধা হবে। এই শতরূপা, শুনে রাখো কাপুরুষ, তোমার এই মুখটা যাতে আমি কোনোদিনও দেখতে না পাই। চাই না। চকচক করলে যেমন শোনা হয় না, শকুন যতই ওপরের দিকে উঠুক না কেন, তার নজরটা থাকে ওই ভাগাড়ের দিকে। এই শতরূপা, चांदनी चाँद से होती है सितारों से नहीं, चांदनी चाँद से होती है सितारों से नहीं। मिस्टर अरुण मुखर्जी, मोहब्बत एक से होती है हजारों से नहीं, हजारों से नहीं,
হাজারো সে নেই। আপনি ঠিক কথা বলেছেন ম্যাডাম, কিন্তু আপনার মনে রাখা উচিত মহব্বত কাকে বলে সে জ্ঞান কিন্তু আপনার নেই। অরণ্য, আচ্ছা কি ব্যাপার বলতো অরণ্য? আমি দেখলাম শতরূপা কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে গেল। হ্যাঁ গেল, কিন্তু দেখি বনলতা তুমি? ভাস্করদা তুমি আমি আমি তোমাকে এতদিন খুঁজে বেড়াচ্ছি, অথচ অরণ্য অনেকদিন থেকে চিনি। চেনো? হ্যাঁ, এতদিন জানতাম ওর নাম মিস নয়না, কিন্তু আজই প্রথম জেনেছি এই নয়নাই হলো আপনাদের জীবন থেকে হারিয়ে যাওয়া বনলতা। কি হয়েছিল? কি হয়েছিল বনলতা? কেন তোমার নাম হলো নয়না? সত্যি কথা বলো বনলতা, সত্যি কথা বলো। বাবার ব্রেন অপারেশন করার জন্য অনেকগুলো টাকার দরকার হয়ে পড়েছিল, তাই সেই টাকার প্রয়োজনে একটা অমানুষকে বিশ্বাস করে তার হাত ধরে আমি শহরে চলে এসেছিলাম। কিন্তু প্রথম রাতে সে আমাকে অপবিত্র করে তুলে দিয়েছে এই গণিকালয়ে, সাজিয়েছে একটা গণিকা। যাকে বিশ্বাস করেছিল সে কে? নভনীরের ছদ্মবেশী শয়তান নভেন্দু। নভেন্দু? আমার কাছে পরিচয় গোপন করেছিল। আজ সকালে জানতে পেরেছি ওর আসল নাম নভেন্দু, যে আমার জীবনে চরম সর্বনাশ করেছে। যাক সে কথা, এখন বলো আমার বাবা কেমন আছে? ভালো, উনি খুব ভালো আছেন। তুমি আমাকে অস্বীকার করলেও পরবর্তী সময়ে আমি মেসমশাইকে অপারেশন করিয়ে সুস্থ করে তুলেছি। আর ভাস্কর তার কথাতেই শতরূপা আজ বনলতা ছদ্মবেশে তোমার বাবার সেবা করছে। ভাস্কর দা শতরূপাকে বোন পাঠিয়েছে। আমার জন্য তুমি এত কিছু করেছো। তোমাকে তো বলেছিলাম বলতো, একদিন আমি প্রমাণ করে দেবো আমি তোমার কতটা আপনজন। বলো, এখন আমি পুলিশের চাকরি করছি, তোমার কত টাকা প্রয়োজন? না না, আর কোনো কথা নয়, চলো এখনই আমি তোমাকে নিয়ে যাব তোমার বাবার কাছে। না তা হয় না। কেন হয় না? এখন যেমন অনেক কাজ বাকি আছে। অনেক কাজ? শাস্তি দেবে শয়তান নবেন্দুকে, খুঁজে বার করতে হবে আমাদের মায়ের খুনি শয়তান জেজি গুন্ডাকে। জেজি? হ্যাঁ, এই গণিকালয়ের মালিক। তাকে প্রথম দেখে আমার খুব চেনা চেনা মনে হয়েছিল। শতরূপা বলেছো তাকে নাকি কিডন্যাপ করেছিল জেজি, আই মিন জগা গুন্ডা। শয়তান জগা গুন্ডা, তুমি আমি কিছুতেই ছাড়বো না। তার আগে নবেন্দু যে তোমার সাথে বেইমানি করেছে তার প্রমাণ আমাকে খুঁজে বের করতেই হবে। প্রমাণ আমি নিজে। কিন্তু আইন তো তোমার মুখের কথা বিশ্বাস করবে না। কি বললেন ভাস্কর দা? আইন ওর মুখের কথা বিশ্বাস করবে না? অরণ্য, বাহ বাহ বাহ, চমৎকার আপনাদের আইন ভাস্কর দা। যার উপর অত্যাচার হয়েছে তার মুখের কথা আপনাদের এই নোংরা আইন মানবে না, তাই না? মানবো না ভাস্কর দা, আপনাদের এই নোংরা আইন আমি মানবো না। প্রথমে শতরূপার ভুলটা ভাঙিয়ে দেবো, তারপর লাথি মেরে আপনাদের এই নোংরা আইন আমি ভেঙে তছনছ করে দেবো। অরণ্য, যে শয়তানটা আমার জীবনে চরম সর্বনাশ করেছে, ওই জানোয়ারটাকে আমি এত সহজে ছাড়বো না। ওই জানোয়ারটাকে আমি নিজের হাতে শাস্তি দেবো, আমার বাবার চোখের জল মোছাবো ওই জানোয়ারটার বুকের রক্তে। বেশ, তবে তাই হবে বনলতা, তাই হবে। এসো আজ হাতে হাত রাখো মোর, যারা কেড়ে খায় 33 কোটি মানুষের মুখের গ্রাস, যেন লেখা হয় আমার বুকে রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। হ্যালো, কে বলছেন? সঞ্জয়? হ্যাঁ, আমি নবেন্দু বলছি, বলুন। কি বলেন? আরে না, মাল পুরো খাসা আছে, খাসা পুরো 50 লাখ লাগবে। 1 পয়সা কমালে মাল হাত চড়া যাবে। কি বলেন? এসে গেছেন? আরে উকি ডান। মা গো, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার ব্যবসাটা এইভাবে উন্নতি করতে পারি মা, কারণ তোমার আশীর্বাদ ছাড়া তো আমি এত বড় ব্যবসা করতে পারবো না মা। তাই তো আমি সবসময় তোমাকে স্মরণ করি মা, স্মরণ করি। ও মা, তোমার একমাত্র মেয়ে নাতাশাকে বিক্রি করে আমি গুনে নেব 50 লাখ টাকা। मस्ती भरी रात है, चोरी कुड़ियों का भी साथ है, ओ जीने को ले ले मजा, ओ डरने को क्या बात है। ना 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 रे ना रे ना रे, ना 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 रे ना रे ना, ना 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 रे ना रे ना रे, ना 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 रे ना रे ना। उठके नाले रहेंगे तो ऐसे करोगे, जिंदगी के सारे मत कैसे करोगे।
শুনছো দো 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 রুপিয়া দো রুপিয়া हाँ 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 जरूर देवे पहले चिड़िया दो बाद में रुपया लो। ওই কি আছে রিন্ডি মালটাকে নিয়ে আয় আরে দাঁত কলানি মুখ ঢেকে রেখেছিস কেন? ও গাড়িতে আসার সময় বুঝি চিৎকার করে লোক জানাজানি হয়ে যাবে? আরে না 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 যতই হোক আমার মায়ের পেটের বোন তো ওর কষ্ট কি আমি সহ্য করতে পারি বলে? দেখ 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 বেচারার মুখটা কেমন শুকিয়ে গেছে বল দেখিনি। দে ভাই দে খুলে দে খুলে দে খুলে দে খুলে দে। শয়তান, তুই এত অর্থলোভী, নিজের মায়ের পেটের বোনকেও। আস্তে আস্তে লোকে যে জানতে পারবে। তোর জন্য আমি স্বামী ত্যাগ করেছি, শ্বশুর শাশুড়িকে অপমান করেছি, আর সেই তুই। আরে পয়সা ইনকাম করতে গেলে তো একটু ধরুন করতে হয় কি বলে। লজ্জা করছে না? তুই যা করেছিস তোকে দেখে সবাই ঘৃণায় থুতু দেবে। সবাই বলবে তুই দাদা নামের একটা কলঙ্ক, একটা অমানুষ, একটা জানোয়ার। এ মা আমার বোন কি কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে মাইরি। এই দেখ বড় দাদাকে কেউ এভাবে গালাগালি দেয়? হ্যাঁ তোর জিভটা কাঁপছে না? তা জানিস বোন এই সমস্ত গালাগালি শুনতে শুনতে না আমি ছোট থেকে বড় হয়েছি। তাই বলছি নতুন যদি কিছু স্টকে থাকে তোতে আমি কিচ্ছু মনে করবো না রে। আরে ছোট বোনে বড় দাদাকে গালাগালি দিলে বড় দাদা কি কিছু মনে করতে পারে? পারে না। আমি নবেন্দু সামন্ত নমিনে আমার থেকে হারাবে। আমার সোনা বোন লক্ষ্মী বোন অমন করে না গুটু টুটু সঞ্জে আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুই আমার এত বড় সর্বনাশ করিস না দাদা। আরে নাকামো করিস না তো, এতে সর্বনাশের কি আছে? বোন আমার গালাটা চড় মারতো, এই মাঝে মাঝে চড় না খেলে না আমার মাথার মধ্যে কোনো কাজ করে না রে বোন। আর মান না, আরে মান না বলছে মার। হলো সেই সাহস করে যখন দাদার ঘরে চড় মারতে পেরেছিস তখন আমার কথা তো তোকে শুনতে হবে বোন। আরে ভালো খাবি, ভালো থাকবি, ভালো পোশাক পরবি, মাঝে মধ্যে সিংজিকে একটু শোয়া করবে। তুই যত সিংজি দিকে গট 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 করে এগিয়ে যাবি, সিংজি তোর দিকে তত গট 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 করে এগিয়ে আসবে। কি বলা ভিগে ওঠো তেরে ইয়া সা দিল মেরা अब গুজকো। থাক বাকিটা পরে হবে, নইলে পাবলিক ক্লাবে। হরে কৃষ্ণ। বোন কোথায় গেলি রে বোন? কত শোনা বোন, যাস বোন, এমন তুই চলে গেলি বাঁচতে পারবো না বোন। এ ভালো থাকিস, শান্তিতে থাকিস, সুখে থাকিস, কারণ তোকে ছেড়ে থাকতে যে আমার ভীষণ কষ্ট হবে রে বোন। কি করবো বল? এদিকে ওই হরে কৃষ্ণের বাচ্চাটা তো সমস্ত সম্পত্তির অর্ধেক তোর নামে লিখে দিয়ে গেল, তাই তো আমি তোকে চিরদিনের মতো সরিয়ে দিলাম। এরপর আমার টার্গেট হবে ওই হরে কৃষ্ণের বাচ্চাটাকে মেরে মাটিতে চাপা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, না 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 না, শালা মাটিতে চাপা দিলে তো লাশটা শিগাল কুকুরে টেনে তুলবে, মানে লাশটা পোকা হবে, আর লাশটা পোকা হবে মানে শালা দুর্গন্ধ বেরোবে, দুর্গন্ধ বেরোবে, শালা মানুষ জানতে পারলে, মানুষ জানতে পারলে শালা প্রশাসনকে বলবে, প্রশাসন শালা তদন্ত করবে, আমি শালা কেসকে যাবো, তার থেকে শালা কাজ করে লাশটাকে প্যাস প্যাস করে কেটে পোচা পাকারে মাংসের সাথে বেচে দেব। আমি ধরতে পারবে না, অনেক দূর চলে এসেছি, এই মোড়টা পেরিয়ে গেলে আমি আপনাদের পৌঁছে যাবো। সতেরো বলো না না, দেরি করে চলবে না, এখনই পালিয়ে যাই। ম্যাডাম নবেন্দু তুমি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। শয়তান, তাই তো বাঘের খাঁচা থেকে বেরিয়ে তুমি সিংহের খপ্পরে পড়েছো। তুই যেখানে থাকতিস সেই গণিকালয়ের ব্যবসাটা আমার। ব্যবসা? ব্যবসা। তাহলে জেজি? আমার বাবা, হ্যাঁ আমার বাবার ছদ্মনাম হলো জেজি সাহেব। এই তোদের মতো শয়তানদের জন্য এই যন্ত্রটা আজ আমার ব্যবহার করতে হয়। এই তোকে যেন আমি কোথাও দেখেছি না।
পালিয়ে গেল, ওকে আমি কিছুতেই ধরতে পারলাম না। জয়ন্ত কাকা ছাড়বো না, ওই শয়তানটাকে আমি ছাড়বো না। ও নিজের মুখে স্বীকার করেছে ও প্রথম আমাকে গণিকালয়ে নিয়ে এসেছে। না না, তবু কোনো উপায় নেই, কারণ ওদের সাথে লড়তে গেলে আমাদের আট ঘাট বেঁধে লড়তে হবে। লড়বো লড়বো লড়বো, আর ঘাট বেঁধে লড়বো। ওই শয়তানটা আমার ইজ্জত নষ্ট করেছে, আমার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছে, প্রতিনিয়ত শত শত মহিলার ইজ্জত নষ্ট করছে। ও দেশের শত্রু, জাতির শত্রু, সমগ্র নারী জাতির শত্রু নবেন্দুকে আমি টুটি টিপে মারবই মারবো। তাই বলে এই বুড়ো বাবাকে ভুলে তুই চলে যাবি মা? কেন কেন আপনি মিথ্যে সম্পর্কের কথা বলছেন বলুন তো? আপনি আপনি আমার বাবা নন। তাই যদি হবে সেদিন মেয়ে এসে কেন আমায় সুস্থ করে তুললি মা? আমি? হ্যাঁ রে মা, তোকে পার পর আমি আমার বনলতাকে ভুলে গিয়েছিলাম। তোর মধ্যে পেয়েছি বনলতার রূপ, তোরই সেবা যত্নে আজ আমি সম্পূর্ণ সুস্থ মা। আমি ভুল করেছি বাবু। না না, তুই কোনো ভুল করিসনি। মিথ্যে হোক আর সত্যি হোক, উনি তোকে নিজের মেয়ে ভেবে নিয়েছেন। উনি ভুল করেছেন, উনি আমার আসল পরিচয় জানেন না, তাই আমাকে আপন করেছেন। তোর আসল পরিচয়? আমার আসল পরিচয় বাবু, আমি যে এক গণিকা। গণিকা? হ্যাঁ, ভাস্কর দা জয়ন্ত কাকার অনুরোধে আমি আমার পরিচয় আপনার কাছে গোপন রেখেছিলাম। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন বাবু। তুই কি ক্ষমা চাইবি মা? ক্ষমা চাইবো তো আমি। ওরে মা, ইচ্ছার বিরুদ্ধে কোনো মেয়েকে কামান্দ বসুর দল জোর করলে সে কখনো গণিকা হয় না রে মা, সে কখনো গণিকা হয় না। মা, মা গো, আজ আমি তোর কাছে একটা অন্যায় দাবি রাখবো, তার জন্য তুই আমায় ক্ষমা করিস মা। অন্যায় দাবি? হ্যাঁ রে মা, বাবা বলে যখন ডেকেছিস তখন এই বাবাকে ছেড়ে তুই কোথাও যাবি না মা, কোথাও না, কোথাও না। ঠিক এমনি ভাবে মায়ার বাঁধনে বেঁধে রেখেছিল আমার পালিত বাবা। পালিত বাবা? সত্য সাধন চৌধুরী আমার পালিত বাবা। তাহলে তোর আসল বাবা? জানি না কে আমার মা কে আমার বাবা। আমার পালিত বাবা বলেছিল, আমি ছিলাম তখন খুব ছোট্ট। একদিন রাত্রিবেলা বর্ধমান গ্রামে ট্রেনে করে আমার মা আমাকে আর দিদিকে নিয়ে জানি কোথায় যাচ্ছিল। তিনজন গুন্ডা মায়ের উপর চড়া হয়ে ছিনতাই শুরু করে। তখন দিদি আমাকে কোলে করে নিয়ে দৌড়ে বাথরুমে চলে যায়। তারপর মা যখন চিৎকার করে বলে, এই তুই জগা না, সেই মুহূর্তে তিনজন গুন্ডা আমার মাকে মেরে পালিয়ে যায়। তখন আমার দিদি ছুটতে ছুটতে এসে মায়ের কাছে আমাকে রেখে স্টেশনে জল আনতে যায়, কিন্তু দিদি ফেরার আগে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যায় বাবু। তখন আমার পালিত বাবা আমার উপরে মায়া দেখিয়ে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে মানুষ করে বাবু। তাহলে তো দিদির নাম? বনলতা। বনলতা? জল নিয়ে যখন স্টেশনে এসেছিলাম তখন ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। তারপর থেকে আজও আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আমার একমাত্র আদরের ছোট বোন রূপকথাকে। রূপকথা? হ্যাঁ রে মা, তুই হলে সেদিনের সেই রূপকথা, আর ও তো দিদি বনলতা। আর আপনি বাবু? আমি তোদের হতভাগ্য বাবা। বাবা, আয় বাবা, আয় মা, তোরা আমার কাছে আয়, কাছে আয়। আহ, কি শান্তি, কি তৃপ্তি। মা গো, এতদিন পরে যে আমি তোকে পাবো এ আমি কল্পনাও করতে পারিনি। মা বনলতা, তুই এতদিন কোথায় ছিলি মা, কোথায় ছিলি? বল মা, বল। আমার মেয়ের অপারেশন করার জন্য যে অনেকগুলো টাকা দরকার হয়েছিল বাবা, তাই তো সেই টাকার প্রয়োজনে একটা অমানুষকে বিশ্বাস করে তার হাত ধরে আমি শহরে চলে এসেছিলাম। কিন্তু সেই অমানুষটা আমাকে অপবিত্র করে তুলে দিচ্ছে গণিকালয়ে সাজিয়েছে একটা গণিকা। দিদি, আমাদের এমনই ভাগ্য যে আমরা দু বোনই গণিকা। বিশ্বাস কর দিদি, ওই শয়তানটাই আমাকে গণিকা বানিয়েছে। তাহলে তোর আমার দুজনের জীবনে চরম শত্রু শয়তান নবেন্দু। শাস্তি দে মা, শয়তান নবেন্দুকে তোরা কঠোর শাস্তি দে। দেবো বাবা, দেবো। শয়তান নবেন্দুকে প্রথমে শাস্তি দেবো, তারপর খুঁজে বার করে শাস্তি দেবো আমার মায়ের খুনি শয়তান জেজিকে। জয়ন্ত কাকা ওদিকে দাঁড়িয়ে তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি পাপ করেছি রে, পাপ। হ্যাঁ, আমি আর বাদলা নামে এক মস্তান জগার সঙ্গে একসাথে কারবার করতাম। সেদিন তোর ভাই জগাকে চিনতে পেরেছিল বলে আমি এই নিজের হাতে তোর মাকে খুন করেছি। আমি যে পাপ করেছি রে, পাপ। তোরা আমাকে শাস্তি দে, আমি পাপী। না, তুমি কোনো পাপ করনি। যত পাপ করেছে ওই শয়তান জগা গুন্ডা। সত্যি করে বলো জয়ন্তদা, কে সেই জগা গুন্ডা? বর্তমান পঞ্চায়েত প্রধান শয়তান অশোক সামন্ত। ছাড়বো না। অশোক সামন্ত ওরপে জগা গুন্ডা নবেন্দুকে আমি মারবই মারবো। না,
ওদের শাস্তি দেবে আইন। তার আগে অরণ্যকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। হ্যাঁ, অরণ্যকে ওইভাবে অপমান করাটা তোর কিন্তু বড্ড ভুল হয়েছে। আমার ভুল? হ্যাঁ, তোর ভুল। প্রতি রবিবার সন্ধ্যে 7টার সময় অরণ্য গণিকালয় যেত কেবলমাত্র তোরই খোঁজে। আমার খোঁজে? হ্যাঁ, আমি তাকে কথা দিয়েছিলাম যেমন করে হোক তার স্ত্রীকে তার হাতে তুলে দেব। তাহলে অরণ্য গঙ্গা জলের মতোই পবিত্র। সেদিন আমার হাতে হাত রেখেছিল শুধুমাত্র বন্ধুত্ব স্থাপনের জন্য, আর তাই দেখে তুই তাকে অপমান করেছিস। আর সেই অপমান সহ্য করতে না পেরে ডক্টর অরণ্য মুখার্জি আজ সকালে চেম্বার ছেড়ে পালিয়ে গেছে। ভাস্করদা, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমার অরণ্যকে আমার কাছে ফিরিয়ে দাও না ভাস্করদা। তাহলে একদম দেরি করিস না, চল আমরা সবাই মিলে অরণ্যকে ডাকতে ডাকতে যাই। অমর পাঞ্জাবির ছদ্মবেশে শয়তান নবেন্দুর কবল থেকে নাতাশাকে উদ্ধার করে দাদার কাছে ক্ষমা চাইতে নিয়ে গেছিলাম। অমর। সেখানে গিয়ে শুনলাম তোমরাও নাকি দাদার খোঁজে এই পথে এসেছো। হ্যাঁ বাবা। আপনারা ক্ষমা করে দিন। ওই শয়তান দাদার কোথায় আমি ভুল করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। হ্যাঁ হ্যাঁ আদর্শ, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার সমস্ত সম্পত্তির অর্ধেক আমি নাতাশার নামে লিখে দিয়েছি, আর অর্ধেক সম্পত্তি আমি জনগণের মাঝখানে দান করে দিয়েছি। এইবার আমি সোজা চলে যাব নবদ্বীপ ধাম, সেখানে বসে বসে করব হরে কৃষ্ণ নাম। এই ভেগধারী হরে কৃষ্ণের বাচ্চা, গন্ডগোল একটা হবে। এখানে কিসের আলোচনা চলছে? সম্পত্তি ফাঁকি দেওয়ার? তোর মতো মানুষকে ফাঁকি দেওয়া উচিত। কোন শালা বলেছে অনুজি? হ্যাঁ, কোন শালা বলেছে? আমার মতো একটা ভালো ছেলে যদি নিজের বোনকে বিক্রি করে দিতে পারে, তাকে কোনো বাবা সম্পত্তি দিতে পারে? আমি ত্যায্য পুত্র করব। রাইট, অবভিয়াসলি রাইট। আয় খেলাবো হরে কৃষ্ণ বাচ্চা, খেলাবো। বহুত খেলানো, এমন খেলাবো না যে সম্পত্তি না দেওয়ার পরিণাম বুঝতে পারবো। আরে যতটুকু এসছি না মেপে ততটুকু পিছিয়ে যা, না শালা মেশিন সামনে চালিয়ে দেবো না, মায়ের ভোগে চলে যাবি। তুই সেদিন পাঞ্জাবি ছদ্মবেশে নকল টাকা দিয়ে নাতাশাকে নিয়ে চলে এসেছিস, তাই তোর আজ শেষ দিন। ওকে মারার আগে তুই আমাকে মার। আরে শালা, এই তো আমার বোনের মুখে বুলি ফুটেছে। দেখো স্বামীর জন্য দরদটা একেবারে উঠলো। এই জন্য বলে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ড। এ বলে আমায় মার, ও বলে আমায় মার। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কাকে মারি কাকে ধরি। মারতে চাইছে একজনকে, মরতে চাইছে দুজন, কিন্তু কি করবো বলো? তাই ভাবছি এক ঢিলে দুটো পাখিকেই। বাবা, ও বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো। বিশ্বাস করো বাবা, আমি তোমাকে মারতে চাইনি বাবা, নিয়তির লেগেছে আমার হাতে মরুন বাবা। ও বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো। ও বাবা, তুমি অভিমান করো না বাবা, বাবা অভিমান করো না। এমন বাবাকে বল না, বিশ্বাস কর আমি বাবাকে মারতে চাইনি রে বোন। এমন তুই শ্বশুরবাড়ি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলতে পারিস? আমার ওদের পিস্তল দিয়ে গুলিটা কিভাবে চলে গেল বোন, আমি বুঝতে পারিনি রে বোন। আমি তোর দাদা নবেন্দু। হ্যাঁ নবেন্দ্র, এই নবেন্দ্র রক্তের হলে গেলবে, রক্তের হলে। এত পাপ তোমার ধর্মে সইবে না। ধর্ম আরে না, আমি ধর্ম বলে কিছু মানি না। সব কিছু জ্বালিয়ে পুড়ে আমি ছাড়কার করে দেবো, তারপর সৃষ্টি করা নতুন ধর্ম। আর সেই ধর্মের মানুষ সকালে খাবে মহৎ মাংস, দুপুরে খাবে শুয়োরের মাংস, আর রাত্রে খাবে নারী মাংস। অরণ্য মুখার্জি, প্রবল রাজনৈতিক ঝড়ে অরণ্যে আগুন লেগে জঙ্গল পুড়ে শেষ হয়ে গেলেও মাটির তলায় থাকা শেকড় এখনো পড়ে যায়নি রে জানোয়ার। আর সেই শেকড় থেকে সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর অরণ্য। ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নাহলে গুলিটা চালিয়ে দেবো। বড্ড নরম রে, মায়ের ভোগে চল।
আমি ছুটতে ছুটতে নবেন্দ্র ডেরার মধ্যে পৌঁছে গেছে। তাহলে তাহলে কোথায় লুকিয়ে রেখেছে আমার ভাতৃবধূ নাতাশাকে? নাতাশা! অরণ্য! নাতাশা! অরণ্য! কে আমাকে অরণ্য অরণ্য বলে ডাকছে? এ তো বড় চেনা কণ্ঠস্বর। না 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 না, আমাকে খুঁজে পেয়ে যাবে। আমি দেখা দেবো না, কারো কাছে দেখা দেবো না। এই মুহূর্তে এই জীবন আমি শেষ করে দেবো। আজই চলে যাবো, চলে যাবো, অনেক অনেক দূরে চলে যাবো আমি। দাঁড়াও অরণ্য, দেখো তো চিনতে পারো কিনা। শত আঘাত শত অপমান করে যাকে তুমি ঘৃণা করনি, যার ছবি তুমি আজ অন্তরে এঁকে রেখেছো, দেখো তো আমি সেই শতরূপাকেরা। আমার কাছে আজ কেন এসেছো? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। বনলতা, তুমি তোমার বউকে নিয়ে বাড়ি যাও। আজ এত কিছু শোনার পরেও তুমি এ কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ ও হলো আজ থেকে 25 বছর আগে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া আমার একমাত্র আদরের ছোট বোন রূপকথা। রূপকথা? তোমাকে দিদিকে কটু কথা বলেছি বলে তোমরা আমায় ক্ষমা করে দিও। অরণ্য, বিশ্বাস করো আমি বড় অসহায়। আমাকে আমাকে তুমি আপন করে নাও না অরণ্য। দেরি হয়ে গেল শতরূপা, সেই তো ভুলটা ভাঙলো, কিন্তু বড় দেরি হয়ে গেল যে। দেরি হলেও ভুল তো ভেঙেছে। যাও, তোমার বউকে নিয়ে তুমি বাড়ি যাও। আর তুমি? আমার যে এখন অনেক কাজ বাকি আছে। আমাদের মায়ের খুনি শয়তান যে মারা গেছে, কিন্তু আমাদের দু বোনের শত্রু শয়তান নবেন্দু এখনো বেঁচে আছে। তাই আমি যাচ্ছি নবেন্দুকে নিজের হাতে শাস্তি দিতে। বনলতা! বনলতা! হা হা হা! এই মাগি, তোর বড্ডতে তেজ আমি ভেঙে দেবো। আমার সাথে গাদ্দারি। আজ তোকে প্রথমে মারবো, তারপর মারবো তোর বোন শতরূপাকে, আর সব শেষে মারবো সুরের বাচ্চা অরণ্য মুখার্জিকে। আরে সালে তো মেঘনা চাঁদিল, তা কি হিরো? জল চিনতে পারছিস? দিন আদিন এই এই শয়তান, তোকে আমি মারবই মারবো। তুই আমার জীবনে চরম সর্বনাশ করেছিস, তাই তোকে আমি এত সহজে ছাড়বো না। তোকে আমি শেষ করে দেবো শয়তান। সাহস থাকে তো অস্ত্র পরিত্যাগ কর, তারপর দেখবো কে কার মায়ের দুধ খেয়েছিল। জানো বোকা বোকা, আরে তোরা কেউ আমাকে মারতে পারবে না, কারণ সবাই জানে নাটকের শেষ দৃশ্যে ভিলেন মরবে, কিন্তু আজ এই দৃশ্যে নায়ক নায়িকা মরবে, বেঁচে থাকবে একা ভিলেন। তাই আজ এই মুহূর্তে আমি বনলতাকে না বন্ধু। নাটকের শেষ দৃশ্যে কখনো নায়ক নায়িকারা মরে না রে, মরে শুধু তোদের মতো ভিলেন রে, জানোয়ার ভিলেন। এই শয়তান, তুই আমার জীবনটা শেষ করছিস, তোকে আমি মারবই মারবো। মারো বনলতা, মারো, মারতে মারতে জানোয়ারটাকে শেষ করে দাও। কিভাবে শাস্তি দেবো জানিস? কিভাবে শাস্তি দেবো? ঠিক এইভাবে। আরে একে একে আমি না সবাইকে মারবো, কারণ ওই বনলতার জন্য আমার গণিকালয়ের ব্যবসাটা ফাঁস হয়ে গেছে। তাই ওকে এই মুহূর্তে আমি তুই কি করলি? দাঁড়া, পারলাম না, মনের মানুষের সঙ্গে আমার আর ঘর করা হলো না। অরণ্য, তুমি তুমি আমায় ক্ষমা করে দিও দিদি। মরণকালে আমায় কথা দে, আমায় আমায় হারিয়ে অরণ্য পাগল হয়ে যাবে। তুই ওকে বিয়ে কর। আমি তোকে কথা দিতে পারবো না। ওর সঙ্গে যে আমার বন্ধুত্বের সম্পর্ক, তাই সারা জীবন ও আমার বন্ধু হয়ে থাকবে রে বোন। বনলতা, বন্ধু হয়ে থাকবে। আইন হাতে তুলে নেওয়ার জন্য আমি তোমায় অ্যারেস্ট করলাম। ভাস্কর দা, আপনি হেরে গেলাম জীবন যুদ্ধে, রণক্ষেত্রে চড়তে লড়তেই আজ আমি আইনের কাছে হেরে গেলাম। তাই বিধাতার নিষ্ঠুর পরিহাসে আজ আমার মনের মানুষকে আমার হাতেই বন্দী হতে হলো।
তাই বলে আপনি বনলতাকে? আজ আমি ভাগ্যবতী, বড় ভাগ্যবতী। তাই তো আমার মনের মানুষের হাতে আমি গ্রেপ্তার হলাম। বনলতা, আসি বন্ধু, বিদায় বিদায়। বনলতা। ও বেহুলা বাংলা, ও বেহুলা বাংলায় আমার দুঃখিনী বাংলা, ওরে তোর কপালে সিঁদুরের কি মুছিয়ে দিল ঝড়, ওরে তোর কপালে সিঁদুরের কি মুছিয়ে দিল ঝড়, অনভাসিতের নদীর জলে